আচ্ছা। তোমাদের সিলেবাসে লিনিয়ার অ্যালজেব্রা যেটা আছে সেটা আমি একটু আলোচনা করে দিই। লিনিয়ার অ্যালজেব্রার 5-6টা পোর্শন আছে। সবাই মোটামুটি জানো, সেই পোর্শনগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর, নাম্বার 1, ভেক্টর স্পেস। সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন, এবং গোটা লিনিয়ার অ্যালজেব্রাটাই এই ভেক্টর স্পেসের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পোর্শন, ভেক্টর স্পেস। ওকে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। যদিও ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দিয়ে শুরু হয়, তাও ভেক্টর স্পেস ওটা আগে করাবো। তারপরে আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো শুরু করব, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, এগুলো সব মানে লিনিয়ার অ্যালজেব্রারই সব এক একটা করে পার্ট বা এক একটা করে চ্যাপ্টার বলতে পারো। নেক্সট যেটা আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং সকলে জানোই যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস থেকে কিন্তু অঙ্ক আসবেই। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনস। অনেকগুলো ইকুয়েশন বা একাধিক ইকুয়েশন দেওয়া থাকবে, তাকে আমরা বলছি সিস্টেম। সেই সিস্টেম অফ ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। সলভ করা মানে তার সলিউশন আছে কি নেই চেক করতে হবে, থাকলে কটা আছে সেই সমস্ত জিনিস। আর আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। এই মোটামুটি লিনিয়ার অ্যালজেব্রার তোমাদের এসএসসির সিলেবাস। তার মধ্যে আমি একটু বলে রাখি, এই দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আর আরেকটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। এই দুটো শুধুমাত্র 11-12-এই আছে। ঠিক আছে, 9-10-এ এই দুটো নেই। মানে 11-12-এ সবগুলোই আছে, 9-10-এ এই দুটো পোর্শন নেই। এই দুটো পোর্শন শুধুমাত্র 11-12-এ আছে, 9-10-এর ক্ষেত্রে এই দুটো পোর্শন নেই। 9-10-এর ক্ষেত্রে ভেক্টর স্পেস আছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট আছে। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট জানার পর আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস আর সিস্টেম অফ ইকুয়েশনস। এই আইগেন সিস্টেম অফ ইকুয়েশন বা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, এই সমস্ত জিনিসপত্রগুলো সব এর মধ্যেই থাকবে। ঠিক আছে, ইনভার্স বের করা, ক্যালে হ্যামিল্টন থিওরেম, এগুলো সব এর মধ্যেই। আর সিস্টেম অফ ইকুয়েশন মানে কিছু ইকুয়েশন দিয়ে দেবো, তাদেরকে সলভ করতে হবে, সলিউশন আছে কি নেই সেগুলো চেক করতে হবে। তবে আমি অ্যাডভাইস করব, ইনার প্রোডাক্ট স্পেস না পড়ো, যারা 9-10-এ পরীক্ষা দিচ্ছ তারা অন্তত লিনিয়ার ট্রান্সফরমেশনটা পড়ে রাখো। কারণ লিনিয়ার ট্রান্সফরমেশনটা জানা থাকলে, লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে এক ধরনের ম্যাপিং যেটা লিনিয়ার হয়। তো লিনিয়ার অ্যালজেব্রা অনেকটা জিওমেট্রির সঙ্গে রিলেটেড। যেই সমস্ত জিওমেট্রিতে যেই সমস্ত কার্ভগুলো হচ্ছে স্ট্রেট লাইনের সঙ্গে রিলেটেড, বা স্ট্রেট লাইন মানে লিনিয়ার লাইন থেকে এসছে, তো জিওমেট্রিতে না, বা জিওমেট্রি যদি কি বলবো, যে লিনিয়ার ট্রান্সফরমেশন যদি করে থাকো তাহলে জিওমেট্রির ক্ষেত্রে অনেকটা হেল্প পাওয়া যায়। বা পাশাপাশি আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস, এই সমস্ত জিনিসপত্রগুলো লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করেও করা যায়। তার ফলে শুধুমাত্র আইগেন ভ্যালু আইগেন ভেক্টর চ্যাপ্টারটা ম্যাট্রিক্সের উপর না করে অনেক সময় লিনিয়ার ট্রান্সফরমেশনের উপরে যদি দিয়ে দেয়, তাহলে এই চ্যাপ্টারটা করে থাকলে পারবে। ইনার প্রোডাক্ট স্পেস এটা না করলেও করতে পারো, ছেড়ে দিতে পারো যারা 9-10-এ পরীক্ষা দিচ্ছে। তবে এইটা করে নেওয়াটা আমার মনে হয় উচিত, এবং আমি যেটা বলছি সেটা যদি শোনো তাহলে আশা করি বেনিফিট পাবে। তো যাই হোক, আমাদের যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে এসকে মাপা, এই বইটা ফলো করতে হবে। বুক হচ্ছে এসকে মাপা বুক। হ্যাঁ, লিখে ফেলি, এসকে মাপা। আপাতত হ্যাঁ, এই এসএসসির জন্য, বা পিএসসি বলো, বা বিহার এসএসসি বলো, বা বিহারের টিচার্স বলো, বা ঝাড়খণ্ড, যে কোনো জায়গাতেই হোক, এই এসকে মাপা এই বইটা ফলো করলেই হবে। তবে কেউ যদি একটু হায়ার স্টাডি করতে চাও, যে লিনিয়ার অ্যালজেব্রা খুব ভালো লাগে, তাহলে ফ্রেডবার্গ বলে একটা বই আছে। স্পেলিংটা একটু উল্টোপাল্টা হতে পারে। সেই ফ্রেডবার্গের বইটা হচ্ছে বিদেশি রাইটার, কিন্তু খুব ভালো বইটা। এছাড়াও অনেক বই আছে হপম্যান কুন্স থেকে শুরু করে, কিন্তু সেগুলো আমি দেই না, কারণ সেগুলো একটু কমপ্লিকেটেড বা কঠিন। এমনি ভালো বই, খুব ভালো বই, কিন্তু মানে দেশি রাইটারের বই যেরকম ভাবে সহজ ভাবে বা সুন্দরভাবে লেখা থাকে, ওগুলোতে একটু প্রত্যেকটা লাইন একটা করে থিওরেম, সেই জন্য খুব ভালো করে পড়ে তারপরে ওগুলো বুঝতে পারবে, আদারওয়াইজ পারবে না। কিন্তু ফ্রেডবার্গ বইটা খুব সুন্দর, এবং ফ্রেডবার্গ বইটা থেকে অনেক কিছু শেখা যায়। আদারওয়াইজ আমাদের শুধু যদি এসকে মাপাটাই রিভিশন দিতে থাকো, কোনো আপত্তি নেই, সেখান থেকে করলেও যথেষ্ট, এনাফ, মোর দেন এনাফ।
ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাস এবং লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে সবার আগে আমরা শুরু করবো হচ্ছে ভেক্টর স্পেস দিয়ে। ভেক্টর স্পেসের পর আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যাব, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, সিস্টেম অফ ইকুয়েশন যাব, তারপর আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন আর ইনার প্রোডাক্ট স্পেস, সেগুলো আমরা পরে করাবো। যারা 11 12 দেবে তারা এটা করো, তবে 9 10-এ যারা দিচ্ছ শুধু তারাও এই চ্যাপ্টারটা করো, বেশি সময় লাগবে না, অল্প কিছু জিনিস আমি খালি বলে দিব তাহলেই হবে। ওকে, তো ভেক্টর স্পেস আমরা শুরু করি তাহলে। তো ভেক্টর স্পেস শুরু করার আগে কেন আমি হঠাৎ করে বলতে পারো স্যার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা আগে করালেন তারপর আপনি কেন লিনিয়ার অ্যালজেব্রা করালেন? কারণ ভেক্টর স্পেস, হ্যাঁ, এই ভেক্টর স্পেসে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ফিল্ড। আর যেহেতু আমরা অলরেডি একবার ফিল্ড পড়ে এসেছি, তাহলে আশা করি খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কারণ এর আগেই আমরা ফিল্ড পড়ে এসেছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে। তো ফিল্ডের কটা ডেফিনেশনে কটা অ্যাক্সিওম থাকে বা কটা কন্ডিশন থাকে কেউ বলতে পারবে? 11টা। 11টা কন্ডিশন। কন্ডিশনগুলো কি কারোর মনে আছে? একবার করে কি আমি লিখে দিব, তাহলে কি সুবিধা হবে? একটু লিখে দিই। কেন লিখছি? কারণ আছে। কারণ ভেক্টর স্পেসেও না এরকম ভাবেই ফিল্ডে যেরকম ভাবে 10 প্লাস ডিস্ট্রিবিউটিভ ল টোটাল 11টা কন্ডিশন, ভেক্টর স্পেসেও ওরকম 10খানা কন্ডিশন আছে। তো ফিল্ডের কন্ডিশন আর ভেক্টর স্পেসের কন্ডিশন কিছু কিছু ক্ষেত্রে একই, কিছু কিছু ক্ষেত্রে আলাদা। আমাদের কি হবে, কনফিউশন তৈরি হতে পারে যে ভেক্টর স্পেসের কন্ডিশন কোনটা, ফিল্ডের কন্ডিশন কোনটা, দুটো গুলিয়ে না যায়। সেই জন্য আমি ফিল্ডের ডেফিনেশনটা লেখাচ্ছি সবার আগে, যেটা অলরেডি তোমরা জানো, তবে আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। আর তার পাশাপাশি ভেক্টর স্পেসের ডেফিনেশনটাও আমি আজকেই লেখাবো, এবং তারপর তাদের মধ্যে পার্থক্য এবং কেন ভেক্টর স্পেসের ডেফিনেশনের ক্ষেত্রে ফিল্ড কাজে লাগে সেটা আমি বোঝাবো। তাহলে সবার আগে ফিল্ডের ডেফিনেশনটা আমি একবার বলে দিচ্ছি। তোমরাই বলো, আমি যেহেতু লিখছি ঠিক আছে, কিন্তু যেহেতু আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করিয়ে দিয়েছি, তাহলে ফিল্ডের ডেফিনেশনটা মোটামুটি সকলের জানা আছে। তাহলে ফিল্ডের ডেফিনেশনের ক্ষেত্রে কি দরকার একটা সবার আগে, কে বলতে পারে? একটা সেট দরকার। সেই সেটটা কিরকম সেট হতে হবে? নন এমটি। সেই সেটটাকে যেহেতু আমরা ফিল্ড বলবো, তাহলে ফিল্ডটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি। সেই এফ, তাকে আমরা ইজ সেইড টু বি এ নন এমটি সেট এফ ইজ সেইড টু বি এ ফিল্ড উইথ রেসপেক্ট টু, হ্যাঁ, WRT মানে উইথ রেসপেক্ট টু। কেউ বলতে পারবে কটা বাইনারি কম্পোজিশন এখানে দরকার আমাদের? দুটো। 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 কি কি স্পেসিফিক্যালি একদম বলে দিচ্ছি, একটা হচ্ছে প্লাস যেটাকে বলে অ্যাডিশন, আরেকটা হচ্ছে ডট যেটাকে আমরা বলি মাল্টিপ্লিকেশন। ইফ দ্য ফলোয়িং কন্ডিশনস হোল্ড, তাহলে টোটাল ফিল্ডের ক্ষেত্রে 11খানা কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো আরেকবার করে আমরা একটু ঝালিয়ে নিই, কারণ তাহলে আমাদের সুবিধা হবে ভেক্টর স্পেসের ডেফিনেশনটা বুঝতে। ওকে, ঝটঝট করে বলতে হবে। 1 নম্বর কন্ডিশন কি ছিল ফিল্ডের ক্ষেত্রে? নাম্বার 1, এ আর বি দুটো এলিমেন্ট যদি ফিল্ডে থাকে বা এফে থাকে, আপাতত এটা ফিল্ড না, যাই হোক এফে থাকে, তাহলে এ প্লাস বি প্রথমে প্লাসের রেসপেক্টে অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। বোঝা গেছে? সেকেন্ড কন্ডিশন কি ছিল 2 নম্বর, কে বলতে পারে? প্লাসের রেসপেক্টে বা অ্যাডিশনের রেসপেক্টে কি হবে? অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ। তার মানে ব্র্যাকেটটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি সেম হয়ে যাবে ফর অল, যে কোনো এ বি সি যদি ফিল্ড থেকে নিয়ে নাও। 3 নম্বর, ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাডিটিভ আইডেন্টিটিটাকে আমি কি নাম দিয়েছিলাম? জিরো এলিমেন্ট। জিরো এলিমেন্ট। এটা যাতে মাথায় থাকে, একটা জিরো এলিমেন্ট আমরা পাবো। অ্যাডিটিভ আইডেন্টিটি বলার দরকার নেই, জিরো, তাকে আমরা একদম জিরো দিয়ে ডিনোট করি, এবং জিরোটা কিন্তু অবশ্যই এফে থাকতে হবে, সেটে থাকতে হবে, যাতে করে জিরোর কাজ কি কে বলতে পারে? যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো যোগ করলে ওই এলিমেন্টটাই ওই পাওয়া এলিমেন্ট। যায়। একদম। এবার যদি বলো স্যার একদিকে কেন যোগ করলেন আরেক দিকে কেন করলেন না, আরেক দিকে করলে করতে পারো, কিন্তু করার দরকার নেই। কেন? কারণ এই যে ফিল্ডের যে 5 নম্বর কন্ডিশন, সেই 5 নম্বর কন্ডিশন থেকে আমরা কি জানি, যে এ প্লাস বি আর বি প্লাস এ কমিউটেটিভ। সমান হবে, কমিউটেটিভ হবে অ্যাডিশনের রেসপেক্টে। তার ফলে এ প্লাস জিরো আর জিরো প্লাস এটা একই হয়ে যাবে। ক্লিয়ার? ফর ইচ, প্রত্যেকটা এর জন্য যদি সেটা ফিল্ডে থাকে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, কে বলতে পারে? অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্সটাকে আমরা কিভাবে লিখি? -a। মাইনাস এ। ভেরি গুড। সেটা কোথায় থাকতে হবে? অবশ্যই এফে থাকতে এফ এ। হবে। ইচ্ছে করে এই ডেফিনেশন গুলো দিচ্ছি, কারণ এই সমস্ত ডেফিনেশন গুলো যদি বলো স্যার ডেফিনেশন তো পরীক্ষায় আসে না, তাহলে করাচ্ছেন কেন? না, ইন্টারভিউ জায়গায় এগুলো কিন্তু আসবে। এইগুলো যদি ঠিকঠাক না জানতে পারো, তাহলে কিন্তু ইন্টারভিউতে তখন কিন্তু রিটার্নে ক্লিয়ার করার পরও ওই জায়গাতে কিন্তু ফেল করে যাবে। 5 নম্বর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এ প্লাস বি আর বি প্লাস এ অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ। এটা হয় ফর অল, যে কোনো এ বি যদি এফ এ থাকে। এই 5খানা কন্ডিশনকে একসাথে আমরা কি বলতে পারি? এফ প্লাস কি একটা গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ। শুধু গ্রুপ না, কমিউটেটিভ গ্রুপ, হ্যাঁ, এফ প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, এভাবে বলতে পারো। যাই হোক, আমি পাশাপাশি সব লিখিয়ে রাখছি, যদিও এগুলো সব জানো অলরেডি, আমি ফিল্ডে করিয়ে দিয়েছি। ওকে,
নেক্সট ডটের রেসপেক্টে আরো পাঁচখানা প্রপার্টি, তার মধ্যে 6 নম্বর প্রপার্টি কি, ক্লোজার। ডটের রেসপেক্টে এ প্লাস বি, এ আর বি যদি এফ এ থাকে তাহলে এ ডট বি বা এ বি যা ইচ্ছে বলতে পারো, সেটা এফ এ থাকবে। কেউ বলতে পারবে 7 নম্বর প্রপার্টি ডটের রেসপেক্টে কি হবে? একদম পর পর একই চলবে, অ্যাসোসিয়েটিভ। তাহলে এগুলো মোটামুটি সকলেরই মুখস্থ হয়ে গেছে। এগুলো কিন্তু বাড়িতে পড়তে থাকো, হ্যাঁ, শুধুমাত্র জানলেই হবে না, আর এগুলো রিভিশন দিতে থাকো এবং আস্তে 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 কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সমস্ত জিনিসপত্রগুলো করতে থাকো। 8 নম্বর প্রপার্টি অ্যাডিশনের রেসপেক্টে 3 নম্বর প্রপার্টিটা যেরকম ভাবে আইডেন্টিটি বা জিরো এলিমেন্ট বলি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা আইডেন্টিটি, সেটাকে শুধুমাত্র ফিল্ডের কি বলা হয়? ইউনিটি। ইউনিটি বা আইডেন্টিটি। তাহলে দেয়ার এক্সিস্ট, হ্যাঁ, অ্যান আইডেন্টিটি এলিমেন্ট। তখন আর মাল্টিপ্লিকেটিভ বলবো না, যদিও এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, কিন্তু এটাকে ডিরেক্টলি আমরা আইডেন্টিটি বলতে পারি। ক্লিয়ার? সেটাকে আমরা ওয়ান দিয়ে ডিনোট করি। অবশ্যই সেটা সেটে থাকতে হবে, যাতে করে ওয়ানের কাজ কি, যে কোনো এলিমেন্টের সঙ্গে যেরকম ভাবে জিরো যোগ করলে ওটাই পাবো, ওয়ান গুণ করলে এ। ওটাই পাবো। 9 নম্বর সব থেকে ভাইটাল, যেটা বলেছিলাম সবাই কিন্তু ভুল করে, 99% ছাত্রছাত্রীরা ভুল করে এবং তোমরা কিন্তু ঠিক করো, ওরা ভুল করো না। সেটা কি, কে বলতে পারে? ফর ইচ নন জিরো নন জিরো এলিমেন্ট এলিমেন্ট ইজ দেয়ার নট হ্যাঁ, এক্সিস্ট ইন্টারচেঞ্জেবল। একদম। যারা যারা বলছো ফর ইচ নন জিরো, ঠিক বলছো। নন জিরো কিন্তু অনেকে বলে না, হ্যাঁ, এটা কিন্তু ছাড়বে না, এটা কিন্তু বলতেই হবে নন জিরো এলিমেন্ট। আচ্ছা, নাম দিচ্ছি এ। ফিল্ডে যদি থাকে তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে একদম ডিরেক্টলি ইনভার্স বলবে, মানে গ্রুপ, মানে ফিল্ডের ক্ষেত্রে বা রিং এর ক্ষেত্রে, ঠিক আছে, তার মানে আইডেন্টিটি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে এটা, সেটাই আইডেন্টিটি, আর মাল্টিপ্লিকেশন রেসপেক্টে এটা ইনভার্স, সেটাই হচ্ছে ইনভার্স। এ ইনভার্স এফ এ থাকবে সাজ দ্যাট, কে বলতে পারে এ আর এ ইনভার্স গুণ করলে কি হয়? ওয়ান। ওয়ান। যদি বলো স্যার এখানেও তো উল্টোটা করলেন না, কারণ এই ক্ষেত্রেও 10 নম্বর প্রপার্টি যেটা, সেটা হচ্ছে এ বি কমিউটেটিভ আর ইকুয়ালস টু বি বি। এর সমান, একদম। ডটের রেসপেক্টে কমিউটেড। এবার 11 নম্বর ডিস্ট্রিবিউটিভ ডি প্রপার্টি কি? এ ডট এ- বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি একদম, এ ডট ফর বি অল। প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি ফর অল এ বি সি বিলংস টু এফ। তাহলে এই যে প্রপার্টি গুলো ছিল, এই প্রপার্টিটা হচ্ছে ফিল্ডের 11খানা প্রপার্টি। ক্লিয়ার? কেউ বলতে পারে বাইনারি কম্পোজিশন কাকে বলে? আচ্ছা, কারা কারা ফিল্ড জানো? ফিল্ড কারা কারা? তোমাদের মেনলি ভেক্টর স্পেসের সিলেবাসে না, এমনি অনেকেই তো ফিল্ড হয়, আমরা তো শেখালাম। যেমন আর প্লাস ডট ফিল্ড, কিউ প্লাস ডট ফিল্ড। তবে তোমাদের ভেক্টর স্পেসের ক্ষেত্রে খুব একটা বেশি ফিল্ড নেই। আমাদের মেনলি আর আর সি এই দুটো ফিল্ডই বেশি আলোচনা করা হয়। তাছাড়াও এই ফিল্ডটা অনেক সময় নিতে পারো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা যেমন জেড টু, জেড থ্রি, মানে জেড পি গুলো হচ্ছে ফিল্ড, হ্যাঁ। জেড পি আর পি মানে প্রাইম, এটা জানো তো, আর বললাম না, ঠিক আছে, এরা হচ্ছে সব ফিল্ড। তো আমাদের মেনলি ভেক্টর স্পেসের উপর যেই সমস্ত ফিল্ডগুলো আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আর রিয়াল ফিল্ড, কমপ্লেক্স ফিল্ড, আর খুব রেয়ার কিছু কেস আছে যেখানে আমরা জেড টু আলোচনা করি। কারণ কিছু কিছু ফিল্ড আছে যেমন জেড টু, সেই সমস্ত ফিল্ডের ক্ষেত্রে ম্যাট্রিক্সের কিছু থিওরেম, যেগুলো ওগুলো আমাদের সচরাচর আমরা জানি বা ইউজ করি, সেগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়, সেটা আমি শেখাবো, ঠিক আছে। এগুলো কিন্তু ইন্টারভিউতে ধরে। আপাতত যেটা শিখলাম সেটা হচ্ছে ফিল্ড কাকে বলে, বা যেটা জানি সেটা লিখলাম। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন কাকে বলে। এটা আমি গ্রুপ থিওরি যখন শুরু করেছিলাম তখন বলে দিয়েছিলাম, আমি আরেকবার জিজ্ঞেস করছি, কারণ এখানে আমার একটা নতুন ধরনের কম্পোজিশন কাজে লাগবে, সেটা আমি ইউজ করব। তার আগে বাইনারি কম্পোজিশনটা আমি একটু আলোচনা করে দিই। কেউ বলতে পারে বাইনারি কম্পোজিশন কাকে বলে? ধর একটা বাইনারি জি একটা কম্পোজিশন, নন এমটি সেট হলে জি ক্রস জি থেকে জিতে একটা না। একদম, ধর একটা বাইনারি কম্পোজিশন নিলাম অন এস সেট, ধরো এস, জি হোক এফ হোক যাই হোক, আমি এস নিলাম, তাহলে বলতে পারবে সেটা কি? ইজ এ, বলো। নন এমটি। না না, এস তো নন এমটি হবেই একটা অবশ্যই। ম্যাপিং হবে এস ক্রস এস একটা থেকে ম্যাপিং এসে। হবে, ম্যাপিংটাকে আমরা স্টার দিতে বলি বা নট দিই বলি, সেটা কোথা থেকে কোথায়? এস, এস ক্রস এস এস টু এস। ক্রস এস থেকে এসে। এস ক্রস এস থেকে এসে। যেরকম উদাহরণস্বরূপ কি, যদি আমি এসটাকে জেড নিয়ে নিই, হ্যাঁ, অ্যাজ এ এক্সাম্পল, ধরো আমি যদি এসটাকে জেড নিয়ে নিই, ধরো এস আমাদের বললাম জেড, তাহলে বাইনারি কম্পোজিশন যেটা আছে সেটা হচ্ছে, আমি যদি একটা প্লাসকে নিই তাহলে প্লাস একটা বাইনারি কম্পোজিশন হবে। কেন প্লাস একটা বাইনারি কম্পোজিশন? প্লাসকে দেখবে কোনোদিন যখন আমরা যোগ করি, তখন দেখবে জেড ক্রস জেড এর এলিমেন্টকে জেড এ পাঠাই। যদি বলো স্যার কি করে, আমরা তো যোগ করি 2+3, তো 2+3 যেটা করি সেটা কি করি, 2 হচ্ছে জেড এর এলিমেন্ট, 3 হচ্ছে জেড এর এলিমেন্ট, তাদেরকে যোগ করে আমরা কি করি, 5-এ নিয়ে আসি। তাহলে জেড ক্রস জেড এর এলিমেন্টকে জেড এ নিয়ে আসি, তাহলে প্লাস ডট এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে সবই বাইনারি কম্পোজিশন। বোঝা গেল? ক্লিয়ার? জানো তো ওগুলো? হুম। প্লাস একটা বাইনারি কম্পোজিশন, তাহলে প্লাস হচ্ছে একটা ম্যাপিং, তাহলে প্লাসের কাজ কি? 2,3 কে কোথায় নিয়ে যাওয়া? ফাইভ। 5-এ। তো সেটাকে আমরা পরবর্তীকালে 2+3 = 5 বলি, ব্যাপারটা একই। ডট একটা বাইনারি কম্পোজিশন, যদি বলি ডট 2,3 কে কোথায় নিয়ে যাবে?
সিক্স। সিক্সে, যেটাকে আমরা ছোট করে ছোটবেলা থেকে 2.3 = 6 বলি। তাহলে মানে প্লাস ডট এগুলো হচ্ছে বাইনারি কম্পোজিশন। এবার ভেক্টর স্পেসের ক্ষেত্রে বলছে বাইনারি কম্পোজিশন তো আমরা জানি, কিন্তু আমাদের আরেকটা কম্পোজিশন লাগবে, সেটা হচ্ছে এক্সটার্নাল। এবার কিন্তু আমি ভেক্টর স্পেসে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। এক্সটার্নাল কম্পোজিশন আর বাইনারি কম্পোজিশন কি একই? বলছে না, আলাদা। এক্সটার্নাল নামটা শুনে কি মনে হচ্ছে? এক্সটার্নাল মানে আমরা কি বোঝাতে ব্যবহার করি? বাইরের দুটো আলাদা আলাদা কম্পোজিশন স্টেট। করলে যে এলিমেন্টটা পাওয়া যাবে কম্পোজিট এলিমেন্ট, সেটা মানে এক্সটার্নাল বাইরের মানে আমরা থেকে বাইরের বেরিয়ে কিছু, যাবে। এক্সটার্নাল মানে আমরা বাইরের কিছু, ভেতরের কিছু না, তার মানে বাইরের কিছু হবে। কিরকম বাইরের কিছু হবে? বাইনারি কম্পোজিশন মানে হচ্ছে যেই সেটের উপর ম্যাপিংটা, তাকেই দুবার নেব। যদি এস সেটের উপর একটা ম্যাপিং নিই বা বাইনারি কম্পোজিশন নিই, তাহলে এস ক্রস এস এর সাথে এস এ, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট এস আর এস এর মধ্যেই, সেটাকে এসে নিয়ে যাবে। কিন্তু এক্সটার্নাল কম্পোজিশনটা কি আছে? এক্সটার্নাল কম্পোজিশনের চিহ্নটাকে আমি একটু এরকম ব্যবহার করছি, খুব স্পেসিফিক্যালি চিহ্ন ব্যবহার করছি। যদি বলো স্যার এরকম কেন চিহ্ন ব্যবহার করলেন, কারণ পরবর্তীকালে যদি আমি ভেক্টর স্পেস করাবো, এই চিহ্নগুলো আবার কাজে লাগবে বলে আমি ওই চিহ্নগুলোই ইউজ করছি, পার্টিকুলার অন্য কোনো চিহ্ন ইউজ করছি না। তুমি যেটা ইচ্ছা করতে পারো, কোনো আপত্তি নেই আমার, তবে আমি যেটা করছি সেটা তোমাদের সুবিধার জন্য করছি। তাহলে আমি দুটো সেট নিচ্ছি, একটা ভি। কেউ কি বলতে পারবে আমি হঠাৎ করে ভি সেট কেন দিলাম এত থাকতে, ABCDEFGH থাকতে? ভেক্টর স্পেসকে ভি দিয়ে একদম, ডিনোট করে। ভেক্টর স্পেসকে ভি দিয়ে ডিনোট করায়, সেই জন্য ভি দিয়েই প্রথমে লিখলাম। আর আরেকটা সেট নিলাম এফ। হঠাৎ করে আমি এফ কেন দিলাম এত সেট থাকতে? ফিল্ড। ফিল্ড। ফিল্ড, ইয়েস, ভেক্টর স্পেস আর ফিল্ড একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড এখানে, এই কারণে আমি দুটো সেট নিলাম। একটা হচ্ছে ভি, একটা এফ। তার ফলে কি আমাদের এবি দিয়েও করা যায়, যা ইচ্ছা দিয়ে করা যায়, এর ফলে আমাদের সুবিধা হবে ভি আর এফ। তাহলে বুঝতে পারবে কি কি হচ্ছে না হচ্ছে। তাহলে ভি একটা সেট যেটা নন এমটি, এফ একটা সেট এটাও নন এমটি। এবার বাইনারি কম্পোজিশন যেরকম একটা ম্যাপিং, এক্সটার্নাল কম্পোজিশনটাও একটা ম্যাপিং, অ্যান্ড এক্সটার্নাল কম্পোজিশন। ভালো করে শিখে নাও, খুব সোজা জিনিস, ঠিক আছে। সেটা বলছে, হুম, সেটাকে আমরা আপাতত এই ক্ষেত্রে ডট দিয়ে লিখছি, ঠিক আছে। সেটা বলছে একটা ম্যাপিং। ডট ম্যাপিংকে আমরা স্টার দিতে পারি, নট দিতে পারি, এখানে ডট দিচ্ছি, ইচ্ছা করে ডট দিচ্ছি, কারণ ডটটা আমরা ইউজ করব পরবর্তীকালে, তাই। সেটা কোথা থেকে কোথায় বলছে? এফ ক্রস ভি, যেরকম ভাবে আগের বার যদি এস এ একটা বাইনারি কম্পোজিশন নিই, তাহলে এস ক্রস এস থেকে এবার এস ক্রস এস না, এবার এফ ক্রস ভি। যেহেতু এফ আর ভি দুটো সেট, তাহলে এফ ক্রস ভি, প্রথমে এফ থাকবে। যদি বলো স্যার এফ ক্রস ভি এর জায়গায় যদি ভি ক্রস এফ নিই, না তাহলে হবে না। আগে এফ পরে ভি, মনে থাকবে। আর যদি বলো স্যার ভি আগে এফ পরে, সেটাকে মডিউল বলা হয়, ওটা আগেকার, ওটা এমএসসির জিনিস, ওটা দরকার নেই তোমাদের না জানলে। তাহলে এফ ক্রস ভি, আগে এফ পরে ভি। তার এলিমেন্টকে তাহলে ডট কি করে? এফ ক্রস ভি এর এলিমেন্টকে, মানে এফ এর একটা এলিমেন্ট আর ভি এর একটা এলিমেন্ট, তাকে যদি ডট করি, জানো কোথায় যাবে? ভিতে। ভিতে, এফ এ না, ভিতে। ফিল্ডে যাবে না, এফ এ, ভিতে যাবে। এফ ক্রস ভি এর এলিমেন্ট ভিতে যাবে, আমি বোঝাচ্ছি, চিন্তার কিছু নেই। সেটা হচ্ছে একটা ম্যাপিং। তাহলে একটা এক্সটার্নাল কম্পোজিশন কি? একটা ম্যাপিং এফ ক্রস ভি থেকে ভিতে। কিরকম বিষয়টা? ধরো ডট, বা এরকম ভাবে বলছি, ধরো সি একটা এলিমেন্ট, সি হচ্ছে ফিল্ডে, এফ এ আছে, আর আলফা ভিতে আছে। আচ্ছা, আমি একটা কথা এবার বলি। আমরা এখানে বুঝতেই পারছো, একটা ভেক্টর স্পেস একটা ফিল্ড। তো যখনই আমরা ফিল্ডের এলিমেন্ট নেব না, তখন ইংলিশ লেটারে দেবো। ইংলিশ মানে বুঝতে পেরেছো, ABCD এগুলো হচ্ছে ফিল্ডের এলিমেন্ট। আর যখন ভেক্টর স্পেসের এলিমেন্ট নেবো, মানে ভি সেটের এলিমেন্ট নেবো, তখন আমরা গ্রিক লেটারে নেবো। গ্রিক লেটার মানে আলফা বিটা গামা ডেল্টা। যদি বলো স্যার এরকম কেন করছেন? পার্থক্য করার জন্য, ডিসক্রিমিনেট করার জন্য। তার ফলে আমরা বুঝতে পারবো কে আমাদের এফ এ আছে আর কে আমাদের ভিতে আছে। আমি যদি এবার এবিসি এফ থেকেও নিই, এবিসি ভি থেকে নিই, নিজেরাই কনফিউজ হয়ে যাবে স্যার কোনটা তাহলে ভিতে আছে কোনটা এফ এ আছে। তার ফলে এক তো লিখলে পরিষ্কার যে হ্যাঁ স্যার এটা এখানে আছে, লিখে নিয়েছেন, কিন্তু তাছাড়াও লেখার পাশাপাশি, যেমন আমি ম্যাপিংকে কি দিয়ে আমরা ডিনোট করি, স্মল এফ স্মল জি ফাই এগুলো দিয়ে, তার ফলে কি বুঝতে পারি। এবার যদি বলো স্যার ক্যাপিটাল এ দিয়ে একটা ম্যাপিংকে ডিনোট করবো, করতে পারি না? পারি। কিন্তু আমরা সচরাচর যেটা বা ইউজুয়ালি যেটা করে এসেছি, সেটা করলে কি আমাদের বুঝতে সুবিধা হয়, হট করে বুঝে যাবো এফ একটা ম্যাপিং, বা স্মল জি একটা ম্যাপিং, বা ফাই একটা ম্যাপিং। তো এর ফলে আমরা কি করব, আগেই বলে রাখলাম যে আমরা যখন এফ এর এলিমেন্ট নেব, এফ মানে এখানে ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, সেই ফিল্ডের এলিমেন্ট গুলো কিন্তু ইংলিশ লেটারে, ABCDEF এগুলো। আর যখনই ভি বা ভেক্টর স্পেসের এলিমেন্ট নেব, তখন আমরা কি দিয়ে ডিনোট করবো বলো? গ্রিক লেটার। গ্রিক মানে বুঝতে পেরেছো, আলফা বিটা গামা ডেল্টা ল্যামডা এগুলো, থিটা এগুলো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে সি হচ্ছে এফ এ আছে, এই যে, আর আলফা হচ্ছে ভিতে আছে। তাহলে কি কেউ বলতে পারবে এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে সি আর আলফাকে যদি আমি গুণ করি, সি আর আলফাকে গুণ করলাম, কে বলতে পারে কি হবে?
কোথায় থাকবে, এফ এ না ভিতে ভিতে? সি ভিতে ডট আলফা, আচ্ছা আগে সি, ভিতে এই যে আগে সি তারপরে আলফা, বুঝতে পেরেছো? আগে সি পরে আলফা, আগে ফিল্ডের এলিমেন্ট পরে ভি এর এলিমেন্ট। কে বলতে পারে কোথায় থাকবে? ভিতে ভি ভিতে। কেন? ডট কি করছে, এফ ক্রস ভি এর এলিমেন্ট সি আর আলফাকে ভিতে নিয়ে যাচ্ছে। তাহলে মনে রাখবে, সি আর আলফা, সি হচ্ছে এফ এর এলিমেন্ট, আলফা যদি ভি এর এলিমেন্ট হয় তাহলে সি ডট আলফা বা সি আলফা লিখলেও হয়, সেটা ভিতে থাকবে। এই হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশনের কাজ। ক্লিয়ার? পরিষ্কার? বোঝা গেছে? তাহলে আমরা কি করব, আমরা এবার থেকে এ বি সি ডি এগুলো সব কোথায় ধরবো, বা লেখার দরকার নেই, বলে দিলাম যখন, বুঝতে পারছো? ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড থেকে আমাদের কাদের নেব বলো? এ এ বি সি বি সি ডি এই সমস্ত, আর ভি থেকে গামা আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, এই টার্ম, মানে এখানে হচ্ছে ইংলিশ আর এখানে কি গ্রিক। গ্রিক অ্যাকচুয়ালি ইংলিশ আর গ্রিক কিন্তু বিষয়টা একই, হ্যাঁ, জানো না? আমরা গ্রিক লেটার তো ম্যাথমেটিক্সে সব থেকে বেশি ইউজ হয়। ইংলিশে যেটা এ, জানো গ্রিকে সেটা কি? আলফা। ইংলিশে যেরকম 26টা লেটার আছে, গ্রিকে মনে হয় খুব সম্ভবত একটু বেশি বা কম আছে, হ্যাঁ, 26টা নেই এক্সাক্ট। তো একটু 19-20 হতে পারে, সব যে একদম ইংলিশের মতো মিলবে সেটা না। ইংলিশে এরকম বি, গ্রিকে কি লেখা হয় কে বলতে পারে? বিটা বিটা, ভেরি গুড। ইংলিশে সি, গ্রিকে গামা গামা। ইংলিশে ডি, জানো না এগুলো? গ্রিকে কি? ডেল্টা ডেল্টা। ইংলিশে ই, গ্রিকে ইটা এপসাইলন। এপসাইলন, হ্যাঁ। আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন, ইটা না, এপসাইলন। ইংলিশে এফ, এখানে কে বলতে পারে এফ এর জায়গায় কি হবে? ফাই যা, ফাই। ইংলিশে ও, সব আমি বলছি না, এখানে জানো ওমিক্রন বলে একটা চিহ্ন আছে? ওমিক্রন, হ্যাঁ, জানো না? করোনা ভাইরাসের সময় দেখবে ওমিক্রন বলে একটা, হ্যাঁ, একটা কিন্তু ভ্যারিয়েন্ট বেরিয়েছিল। টি, ইংলিশে টি, কে বলতে পারে এখানে কি হবে? টাও। টাও এন কি হবে? ইটা ইটা, ইটা, হ্যাঁ, ইটা। ইটা কিন্তু এন এর বদলে। ডাব্লু, ওমেগা, ওমেগা, এই তো তাহলে। এস, হ্যাঁ, বলো সিগমা বলো বলো, কি এটা কিসের চিহ্ন? সিগমা ওটা সিগমা। সিগমা। সিগমা তো এরকম, এরকম আবার অনেক চিহ্ন যেরকম নাই, যেমন ফাই, ফাই বলে একটা চিহ্ন আছে। সরি, ফাই বলছি, মানে সাই বলে একটা চিহ্ন আছে দেখবে। তারপরে দেখবে নিউ বলে একটা চিহ্ন আছে এরকম। তো এরকম অনেক কিছু থাকে, ঠিক আছে, অনেক এক্সট্রা চিহ্ন আছে। সবকিছু যে ম্যাচ খাবে সেটা না, তবে বেশিরভাগ এরকম ম্যাচ খায়। যেমন অনেকগুলোতে ম্যাচ খাই দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10বারোটা ম্যাচ খাই দিলাম, 26টা। তবে কম বেশি আছে, হ্যাঁ, সবই একদম যে ওরকম না, কারণ সব দুটো ভাষা তো আর সেম না। আজকে যদি বলো স্যার বাংলার সঙ্গে ম্যাচ খাওয়াবো, তো বাংলার ক খ গ ঘর সঙ্গে তো এবিসিডি এরকম ম্যাচ খাবে না, কিন্তু 19-20 হয়ে যায়। মানে প্রায় প্রত্যেকটা আমাদের যত ভাষা আছে মেনলি ওয়ার্ল্ডে, এক্সেপ্ট চাইনা, চাইনিজ ভাষা আলাদা ভাষা, ওদের 5,000 না কতটা ওয়ার্ড, ওদের আলাদা লেভেলের ব্যাপার। তো ওটা ছাড়া মোটামুটি বেশিরভাগ ভাষাই হচ্ছে, কি বলবো, যে এই দিক ওই দিক থেকেই হয়েছে। যেমন আমাদের ভারতীয় ভাষা কি, ভারতীয় দুটো জিনিস ছিল, একটা হচ্ছে দ্রাবিড়, একটা সিন্ধু, তাই না? তো দক্ষিণের ভাষাগুলো সব দ্রাবিড় থেকে এসেছে, কিন্তু দেখবে সাউথের যেগুলো ভাষা আছে, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, ওই 4টে ভাষা প্রায় এক। এই দিক থেকে একটু মানে মারাঠিতে চলে যাও, মানে আমি বলছি মহারাষ্ট্রে চলে যাও, মহারাষ্ট্রে কিন্তু ওদের মতো একটু আছে, গোয়া, মহারাষ্ট্র তো একটু ওরকম আছে। এইদিকে আস্তে 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 এবার যত তুমি আসবে উড়িষ্যার দিকে, উড়িষ্যা, বেঙ্গল, বিহার, এবার আস্তে আস্তে শুরু হয়েছে নন, মানে এই দিকে আমাদের, হ্যাঁ, মানে সংস্কৃত থেকে ওগুলো একটা হচ্ছে দ্রাবিড় থেকে, একটা সংস্কৃত থেকে। এবার দেখবে আমাদের, দেখবে বাংলা, অসম, উড়িষ্যা, আমরা মোটামুটি এই সমস্ত ভাষা সব বুঝতে পারি, না বলতে পারলেও দেখবে তুমি বুঝতে পারছো, এটা লিঙ্ক। আর হিন্দি তো হচ্ছে সব এই দিক ওই দিক সে মেরে পেছে সব হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ভাষা দেখবে মোটামুটি সব জায়গাতেই, এবং ইংলিশ, গ্রিক, এগুলো সব এক, মানে ভাষার কি বলতো, এরা হচ্ছে মিলন হয়। কালচার যেরকম মিলন হয় দেখবে প্রত্যেকটা জিনিসের। দেখুন আমরা দেখবে এখন বাঙালিরা, আমরা নন বেঙ্গলি কালচারকে অ্যাডপ্ট করে নিয়েছি, অনেক কিছু হয়, যেমন গণেশ পূজা আমাদের কিন্তু বাঙালিদের পূজা না, কিন্তু এটা সবসময় মারাঠিদের পূজা, কিন্তু আমরা এখন কালচার ওটাকে অ্যাডপ্ট করে নিয়েছি, দেখবে আমাদের এখন সবসময় গণেশ পূজা হচ্ছে। এটা হয়, এটা এটা কালচারে আদান প্রদান, এটা হবেই। ছট পূজা বিহারীদের পূজা, কিন্তু আমরা বাঙালিরা এখন করছি। ইভেন অনেক বাংলা পুজো আছে, যেমন দেখবে যে মানে নন বেঙ্গলিরা আছে, অনেক বাঙালি পুজো করে এখন, তারাও অনেক এখন বাঙালি পুজো করছে, তারাও দুর্গা পুজো করছে,
তো এইরকম হয়, কোনো ব্যাপার না, এটা হচ্ছে মানে এটা হবে। ইভেন তুমি যদি বলো হিন্দু মুসলিম, হিন্দু মুসলিমদের মধ্যেও দেখবে হিন্দুদের কিছু নিয়ম ছিল, মুসলিমদের কিছু নিয়ম ছিল। এখন দেখবে মুসলিমদের বিয়ে বাড়িতে যাও গান বাজনা বাজছে, ওদের কিন্তু এরকম ছিল না। এরকম আস্তে 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 এটা হবেই, মানে দুটো কালচার বা একাধিক কালচার যখন থাকবে তখন কিছু আদান প্রদান থাকবে, এটা নিয়ম। এটা হবেই যে এটা আমার কাছ থেকে শেখা, ওটা ওর কাছ থেকে সেটা, এটা নিয়ম কারণ হবেই, তাই না? যাই হোক, তো যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এরকম ভাষাগুলো বা গ্রিক লেটারগুলো আমরা ইউজ করবো ভি এর ক্ষেত্রে, আর ইংলিশ হচ্ছে ইউজ করবো আমরা ফিল্ডের ক্ষেত্রে। ক্লিয়ার? চলে আসি এবারে আমরা ভেক্টর স্পেসে। তাহলে ফিল্ডের ডেফিনেশন গুলো কি মুখস্থ আছে? 11টা কন্ডিশন। এবার চলে আসি ভেক্টর স্পেসে। কেন বারবার করে আমি ফিল্ডের ডেফিনেশন গুলো বা ফিল্ডের কন্ডিশন গুলো বারবার করে কেন তোমাদের রিমাইন্ড করার চেষ্টা করছি? কারণ এখনই যখন আমি ভেক্টর স্পেসের ডেফিনেশনটা দেবো, তো দেখবে ভেক্টর স্পেসের ডেফিনেশনের ক্ষেত্রে ফিল্ডের মতোই কন্ডিশন গুলো আছে। কিরকম কন্ডিশন গুলো আছে দেখো। একটা নন এমটি সেট আবার নেব ভেক্টর স্পেসে। কি নাম দেবো কে বলতে পারে এবার? ভেক্টর স্পেসে নন এমটি সেটটাকে নাম দেবো ভি। ভি। ভেরি গুড, ইজ সেইড টু বি। একদম সিমিলার প্রায়, কিছু কিছু জিনিস খালি আলাদা। কোথায়? কন্ডিশন গুলো আলাদা, পাঁচখানা কন্ডিশন সেম, পাঁচটা আলাদা। ভি একটা নন এমটি সেট, তাকে আমরা একটা ভেক্টর স্পেস বলবো, কিন্তু এই ক্ষেত্রে একটা ফিল্ড দরকার, বলবো ওভার এ ফিল্ড। একটা ফিল্ড আমার দরকার, ঠিক আছে? ফিল্ডটা হচ্ছে এফ। তাহলে ফিল্ড অলরেডি এফ কে বলে দিলাম, কিন্তু তার মানে এফ এ অলরেডি কিন্তু 10+11, 10+1, 11খানা কন্ডিশন কিন্তু অলরেডি হোল্ড করছে এফ এ। এটা যাতে মাথায় থাকে। উইথ রেসপেক্ট টু, তাহলে ভি কে আমরা ফিল্ড বলবো, ভি কে আমরা ভেক্টর স্পেস বলবো ওভার এ ফিল্ড, একটা ফিল্ডের ওপর। উইথ রেসপেক্ট টু, আগের বার যেরকম দুটো বাইনারি কম্পোজিশন নিচ্ছিলাম, এখানে দুটো বাইনারি কম্পোজিশন না, এখানে একটা হচ্ছে বাইনারি, যেটাকে আমরা কি দিয়ে বলি বলো? প্লাস। প্লাস। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল, যেটা আমি অলরেডি শেখালাম, এবং এক্সটার্নালকে আমি ইচ্ছা করেই এখানে দেখবে কি চিহ্ন ইউজ করেছি। এমনি অন্যান্য একাধিক চিহ্ন ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ডট। কি করেছি? ডট, কারণ আমরা এখানে ডট। এক্সটার্নাল কম্পোজিশন ডটের রেসপেক্টেই নেব। যদি বলো স্যার ডট ছাড়া কি অন্য হয় না? অবশ্যই হয়, কিন্তু তোমাদের সিলেবাসে প্লাস আর ডট ছাড়া কিছু নেই। প্লাস হচ্ছে বাইনারি, ডট হচ্ছে এক্সটার্নাল। তাছাড়া অন্যান্য জায়গায় আছে, কিন্তু এসএসসি সিলেবাসে দরকার নেই। প্লাস আর ডট যথেষ্ট, এটা করলেই হবে। তাহলে একটা এক্সটার্নাল কম্পোজিশন ডট, এই দুটো কন্ডিশনে বা দুটো কম্পোজিশনের রেসপেক্টে, একটা বাইনারি একটা এক্সটার্নাল, ইফ দ্য ফলোইং কন্ডিশনস হোল্ড। হ্যাঁ, যদি এই কন্ডিশনগুলো হোল্ড করে। এইবার কোশ্চিন হচ্ছে কন্ডিশন কটা আছে? টোটাল 10টা কন্ডিশন আছে। কি কি? চলো এক এক করে লিখে দিই। নাম্বার 1, আগের বারের মতোই আলফা আর বিটা যদি ভিতে থাকে, বুঝতে পারছো? ফিল্ডে আমরা এ বি লিখি, আর যখনই আমি ভেক্টর স্পেস বা ভি বলবো তখন কিন্তু গ্রিক লেটার আলফা বিটা থাকবে। আলফা আর বিটা যদি ভিতে থাকে, তাহলে আলফা প্লাস বিটা ভিতে থাকবে। কেউ বলতে পারবে কি কন্ডিশন এটা? প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি। ক্লোজার। ক্লোজার প্রপার্টি, একদম। প্রপার্টি। 2, তাহলে ফিল্ডেও প্লাসের রেসপেক্টে ক্লোজার হচ্ছে, এই ক্ষেত্রে প্লাসের রেসপেক্টে ক্লোজার, একই প্রপার্টি, সেম প্রপার্টি, হতেই পারে না, হওয়ার কিছু নেই। 2 নম্বর, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা ফর অল আলফা বিটা গামা ভিতে আছে। কেউ বলতে পারবে কি কন্ডিশন? প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, একদম, ভেরি গুড। দেয়ার এক্সিস্ট, দেখো সিমিলারিটি খুঁজে পাচ্ছ কিনা। ফিল্ডের ক্ষেত্রে মনে আছে কি হতো গো? 3 নম্বর কন্ডিশন, দেয়ার এক্সিস্টে জিরো এলিমেন্ট। জিরো এলিমেন্ট। ভেক্টর স্পেসের ক্ষেত্রে একটা জিরো এলিমেন্ট হয়, তবে যেহেতু ওটা একটা ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা তাকে বলবো দেয়ার এক্সিস্টে জিরো ভেক্টর। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভেক্টর স্পেসের এলিমেন্ট না, এই যে ছোটবেলা থেকে দেখবে ফিজিক্স যারা যারা পড়েছো তারা দেখবে ভেক্টর পড়ে আসছো, তো অ্যাকচুয়ালি ভেক্টর জিনিসটা না, আমাদের ছোটবেলা ডেফিনেশন দেওয়া হয় যার মান এবং দিক উভয়ই আছে তাকে বলা হয় ভেক্টর, আর যার শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাকে বলে স্কেলার। ওই ডেফিনেশনগুলো আর এখন ওইভাবে পড়বো না। অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসের ডেফিনেশন হচ্ছে, ভেক্টরের ডেফিনেশন হচ্ছে ভেক্টর স্পেসের এলিমেন্টকে ভেক্টর বলা হয়। ভেক্টর স্পেসের এলিমেন্টকে ভেক্টর বলা হয়, যারা ভেক্টর স্পেসে থাকবে তারাই ভেক্টর। আর যারা ফিল্ডে থাকবে তাদেরকে কি বলা হয় জানো? স্কেলার। 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 তাহলে ফিল্ডের এলিমেন্টকে বলা হয় স্কেলার, আর ভেক্টর স্পেসের এলিমেন্টকে বলা হয় ভেক্টর। এইভাবে আমরা এখন শিখবো। তাহলে দেয়ার এক্সিস্ট, যেহেতু এটা ভিতে আছে, তাহলে ভি এর জিরো এলিমেন্ট, কিন্তু তাকে আমরা জিরো ভেক্টর বলবো। তাহলে ফিল্ডে কিন্তু একটা জিরো এলিমেন্ট আছে, ফিল্ডে একটা জিরো এলিমেন্ট আছে, এই যে, যাকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ভেক্টর স্পেসেও একটা জিরো এলিমেন্ট আছে, যাকে আমরা কি বলি? জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এবার কোশ্চিনটা হচ্ছে যে ফিল্ডেরও জিরো আছে ভেক্টরেরও জিরো আছে, তাহলে কি করে বোঝাবো কোনটা ফিল্ডের জিরো কোনটা ভেক্টরের জিরো? তার জন্য একটা ভালো প্রসিডিওর আছে। কি প্রসিডিওর? ফিল্ডের জিরোটাকে
সিম্পলি জিরো দিয়ে দাও। আর ভেক্টর স্পেসের জিরোটাকে কি দেবে জানো? থিটা। থিটা। তবে অনেক বইতে ভেক্টর স্পেসের জিরোটাকে এরকম বোল্ড জিরো দেয়, বোল্ড। তো আমাদের বোল্ড করাটা খাটনির কাজ, সেই জন্য আমরা ভেক্টর স্পেসের জিরোটাকে থিটা দিই। থিটা কোথায় থাকতে হবে? ভিতে থাকতে হবে। এবং থিটার কাজ কিন্তু একই, জিরো ভেক্টরের কাজ কি, যে কোনো ভেক্টরের সঙ্গে যে কোনো এলিমেন্ট আলফা, তার সঙ্গে যদি থিটা যোগ করি কি পাবো জানো? আলফা। আলফাটাই পাবো, যেখানে আলফা কোথায় থাকবে? ভিতে। তাহলে একদম সেম প্রপার্টি, খালি ফিল্ডে আমরা জিরো ইউজ করছিলাম, তাকে লিখছিলাম জিরো দিয়ে, আর ভেক্টর স্পেসের ক্ষেত্রে তাকে আমরা লিখছি থিটা দিয়ে। এই হচ্ছে পার্থক্য। আর তাকে কি বলা হয়? হয় জিরো ভেক্টর বলে কেউ কেউ, বা নাল ভেক্টর বলা হয়। ভেক্টর যেরকম নাল ভেক্টর বা জিরো ভেক্টর, নাল ভেক্টর বা জিরো ভেক্টরের ক্ষেত্রে তার ম্যাগনিটিউডটা হচ্ছে জিরো, তার ম্যাগনিটিউড, তার মডুলাসটা হচ্ছে জিরো, দিক আছে। ওকে। 4 নম্বর, ফর ইচ, যে কোনো আলফা যদি তুমি ভি থেকে নিয়ে নাও, বা তোমরা যদি নিয়ে নাও, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, কে বলতে পারে কিরকম এলিমেন্ট থাকবে? একদম সেম প্রপার্টি। মাইনাস আলফা। ভেরি গুড, মাইনাস আলফা। তাহলে ফিল্ডের সঙ্গে সব মিলে যাচ্ছে, বুঝতে পারছো? যাতে করে আলফা আর মাইনাস আলফা যোগ করলে কেউ বলতে পারবে কত হবে? থিটা। থিটা। 5 নম্বর, আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা কি হবে? ইকুয়াল। ইকুয়াল। তাহলে এই যে 5খানা প্রপার্টি কার সাথে সিমিলার, এই 5টাকে যদি একবারে লিখতে হয়, পারবে কেউ? আগের বার এফ প্লাস ছিল কমিউটেটিভ গ্রুপ, এবার কি বলবো 5টাকে একসাথে? ভি প্লাস ইজ ভি কমিউটেটিভ প্লাস। গ্রুপ। ভি প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, প্লাস তো বাইনারি কম্পোজিশন, তাহলে কোনো সমস্যা নেই। এবার ভি প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করলে, এই যে 5খানা প্রপার্টি যে আমি দিলাম, সেই 5খানা প্রপার্টি প্লাসের রেসপেক্টে এখনো এক্সটার্নাল কম্পোজিশন আমরা ইন্ট্রোডিউস করিনি। এইবার যে 6 নম্বর থেকে কন্ডিশন গুলো স্টার্ট হবে, সেটা কিন্তু আর ফিল্ডের সঙ্গে মিলবে না। বুঝতে পেরেছি? 5টা কন্ডিশন ফিল্ডের সঙ্গে মিলে যাবে হুবহু সেম। ফিল্ডে এফ দিই, ভেক্টর স্পেসে ভি দিই, গ্রুপের ক্ষেত্রে কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে জি দিই, রিং এর ক্ষেত্রে আর দিই, সব সেম। কিন্তু এই যে 6 নম্বর কন্ডিশন গুলো যেগুলো শুরু করব, সেখানে কিন্তু আর ফিল্ডের সঙ্গে মিলবে না। কারণ ফিল্ডে দুটোই হচ্ছে বাইনারি কম্পোজিশন, প্লাস আর ডট। কিন্তু ভেক্টর স্পেসে একটা বাইনারি, একটা এক্সটার্নাল। এক্সটার্নাল মানে এবার কি করবো জানো? এবার ফিল্ড আর ভেক্টর স্পেস দুটোকেই ইউজ করব। যেমন এইবার নেব সি। কোথা থেকে নেব সি? বলো, এবিসি কোথা থেকে নেব? ফিল্ডের থেকে। ফিল্ডের থেকে। ফিল্ড থেকে। তাহলে চেনাতে শিখিয়ে দিলাম যে কোথা থেকে কি। আর আলফা নিব ভি থেকে। এবার এক্সটার্নাল কম্পোজিশন যেটা, সেখানে কে বলতে পারে সি ডট আলফা বা সি আলফা কোথায় থাকবে? ভি তো থাকবে। ভিতে থাকবে। এইটা হচ্ছে 6 নম্বর কন্ডিশন। এটা কিন্তু ক্লোজার প্রপার্টি না। ক্লোজার প্রপার্টি হলে দুটোই, যেমন ফিল্ডের ক্ষেত্রে ক্লোজার, দুটোই দেখো ফিল্ড থেকে, তাহলে তাদের ডট প্রোডাক্ট ফিল্ডে। কিন্তু এইটা কিন্তু মানে ক্লোজার না, এটা এক্সটার্নাল। একটা ফিল্ড, একটা ভি, একটা এফ এর একটা ভি এর। তাহলে এফ এর আর ভি এর এলিমেন্ট আগে কাকে নিচ্ছি? এফ এর না ভি এর এলিমেন্টকে? এফ। এফ এর। আগে সব এফ এর সময়, এলিমেন্ট। সব সময় যদি বলো স্যার আলফা ডট সি কেন নেওয়া হয় না, ডেফিনেশনে নেওয়া হয় না। ডেফিনেশন যে লিখেছে সে এরকম করেছে। যদি বলো স্যার আলফা ডট সি কি কোথায় ইউজ হয়, হ্যাঁ মডিউল বলে একটা জিনিস আছে, সেখানে ইউজ হয়। সেগুলো এমএসসি এর জিনিস, জানি না কেউ পড়েছো কিনা। অ্যাডভান্স অ্যালজেব্রা যদি কেউ পড়ে থাকো, তাহলে মডিউল বলে একটা আছে। ওকে। সি, ডি আর আলফা। সি আর ডি কোথায় আর আলফা কোথায়, বুঝতে পেরেছো? বলছে সি ইন্টু ডি আলফা ইজ ইকুয়াল টু সি ডি ইন্টু আলফা। ফর অল সি আর ডি কোথায় থাকবে বলো? ফিল্ডে। ফিল্ড। আর আলফা কোথায় থাকবে? ভিতে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? একটা জিনিস বলে দেবো, একটা ছোট্ট জিনিস। ডি আলফা, ডি ফিল্ডে, আলফা ভিতে। ডি আলফা কোথায় থাকবে গো? ভিতে না ফিল্ডে? ভিতে। ভিতে। বুঝতে পেরেছো? ফিল্ড আর ভি, এফ আর ভি, তাহলে ভিতে থাকবে। তার সঙ্গে আবার ফিল্ডের এলিমেন্ট গুণ হলো, তাহলে এটা হচ্ছে ভিতে। তোমরাই কিন্তু বলে ভিতে, তার সঙ্গে ফিল্ড এলিমেন্ট গুণ হলো, ফিল্ড এলিমেন্ট ভি এ কোথায় থাকবে? ভিতে। ভিতে। তাহলে এটা কিন্তু ভিতে, লেফট হ্যান্ড সাইড ভিতে। এবার রাইট হ্যান্ড সাইড, সি আর ডি ফিল্ডে আছে, তাহলে সি ডট ডি। সি আর ডি ফিল্ডে আছে, সি আর ডি ফিল্ডে, সি আর ডি ফিল্ডে আছে, সি ডট ডি বলো। ফিল্ডের ছয় ফিল্ডে নম্বর থাকবে। প্রপার্টি ফিল্ডের, কারণ ফিল্ডের ওই ক্লোজার প্রপার্টি সি আর ডি দুটোই ফিল্ডে, তাহলে সি ডি ফিল্ডে। ফিল্ডে আর এখানে ভিতে আছে। ফিল্ড আর ভি কোথায় থাকবে গুণফল? ভিতে। 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 তাহলে বুঝতে ভিতে। পেরেছো? এটাও ভিতে, ওটাও ভিতে। 8 নম্বর, নাম্বার 8, দুটো এলিমেন্ট নিলাম, একটা সি একটা ডি ফিল্ড থেকে, আর আলফা নিলাম ভি থেকে। জানো সি প্লাস ডি ইন্টু আলফা কত হয়? সি আলফা প্লাস ডি সি আলফা। আলফা প্লাস ডি আলফা। এটা কিন্তু আবার ডিস্ট্রিবিউটিভ বলো না, কারণ ডিস্ট্রিবিউটিভ হতে গেলে এ বি সি সব এক জায়গাতে থাকতে হয়। এখানে এক জায়গায় নেই, কিছু ফিল্ডে আছে কিছু ভিতে আছে, কিন্তু এই প্রপার্টিটা স্যাটিসফাই করে। এখানে সি ডি ফিল্ডে থাকবে আর আলফা ভিতে থাকবে। 9 নম্বর প্রপার্টি কেউ বলতে পারবে কি হবে দেখি? সি ইন্টু আলফা প্লাস বিটা সমান সি আলফা প্লাস সি বিটা। ভেরি গুড।
অঙ্কিতার সব মুখস্থ। সি ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সি আলফা প্লাস সি বিটা, এখানে সি ফিল্ডে আর আলফা বিটা ভিতে বিতে। আর লাস্ট 10 নম্বর ওয়ান, এই যে ফিল্ডের ওয়ান, এটা ফিল্ডের ওয়ান কিন্তু ফিল্ডের আইডেন্টিটি, ফিল্ডের ইউনিটি, এই যে ফিল্ডের যে ইউনিটি বা আইডেন্টিটি, যেই ওয়ানটা আমরা আলোচনা করেছিলাম সেই ওয়ান, বলছে এই ওয়ানের সঙ্গে যদি, এটা ফিল্ডের এলিমেন্ট, তার সঙ্গে যদি আলফা গুণ করি, আলফা কার এলিমেন্ট? ভি আলফা কার এলিমেন্ট? ভি এর। তাহলে ওয়ানের সঙ্গে যদি আলফা গুণ করি, বলছে আলফা হবে, ফর অল আলফা বিলংস টু ভি। আর ওয়ান কি? ওয়ান বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ কার? এফ এফ। এই 10খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ভি কে বলবো একটা ভেক্টর স্পেস। আর একটা ভেক্টর স্পেসকে কি করে ডিনোট করা হয়? ইজ ডিনোটেড বাই, কিভাবে কে বলতে পারে? এফ, সরি, ভি ভি প্লাস ডট প্লাস ডট, অনেক জায়গাতে একটা এফ দিয়ে দেয়, বা অনেক জায়গাতে সিম্পলি বলে ভি ওভার এ ফিল্ড এফ প্লাস আর ডটটাকে উজ্জ্ব রাখে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, অ্যান এলিমেন্ট, এই যে ভেক্টরের ডেফিনেশন যেটা ফিজিক্সে পড়েছি, যার মান এবং দিক উভয়ই আছে, ওগুলো সব বাচ্চাকালের ডেফিনেশন। বড় বলা কি বলবো? অ্যান এলিমেন্ট অফ এ ফিল্ড, যে কোনো একটা ফিল্ডের এলিমেন্টকে কি বলা হয়? ইজ কল্ড স্কেলার স্কেলার। ভেরি গুড। অ্যান্ড অ্যান এলিমেন্ট অফ এ ভেক্টর স্পেস ইজ কল্ড কি? ভেক্টর এ ভেক্টর। বোঝা গেছে? এবার কিছু এক্সাম্পল দিই, অনেক এক্সাম্পল আছে, এক এক করে আসছি। তাহলে এই 10খানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা যে কোনো নন এমটি সেটকে ভেক্টর স্পেস বলবো ওভার এ ফিল্ড উইথ রেসপেক্ট টু একটা বাইনারি একটা এক্সটার্নাল। কারো কোনো কোশ্চিন? আপাতত যেটা বললাম সব জানা জিনিসই বললাম, আর যারা ভুলে গেছো তারা একবার করে রিভিশন হয়ে যাচ্ছে। কোনো কোশ্চিন কারোর, যে স্যার এটা ওটা সেটা, বা এটা হলে কি হবে ওটা হলে কি হবে, এরকম কিছু আছে? থাকলে বলে ফেলো, নির্দ্বিধায় বলো, নির্দ্বিধায়, কোনো রকম লজ্জা দ্বিধা হেজিটেশন করা যাবে না। এখন শিখতে গেলে কোনো রকম করা যাবে না, এখন লজ্জা করে লাভ নেই। আচ্ছা, এক্সাম্পল ওয়ান। তবে এই জায়গাটা কিন্তু একটু, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু মনে হতে পারে প্রথম দিকে টাফ। কেন টাফ হতে পারে? কারণ এই ক্ষেত্রে না, ফিল্ডের ক্ষেত্রে বা রিং এর ক্ষেত্রে বা গ্রুপের ক্ষেত্রে আমরা একটাই সেট নিতাম, সে যেটাই হোক। জি, জি ধরো গ্রুপ, গ্রুপের ক্ষেত্রে সেটা জেড হতে পারে, সেটা রিয়াল নাম্বার হতে পারে, তারপর সেটাকে একটা বাইনারি কম্পোজিশন দিয়ে চেক করতাম। রিং এর ক্ষেত্রে বা ফিল্ডের ক্ষেত্রে আরেকটু টাফ হলো কেন? কারণ সেট একটা নিলাম কিন্তু কম্পোজিশন বা বাইনারি কম্পোজিশন তখন দুটো হয়ে গেল, একটা প্লাস একটা ডট। আর ভেক্টর স্পেসের ক্ষেত্রে কি হয় জানো? এখানে দুটো সেট হয়, একটা হচ্ছে ভি একটা ফিল্ড। তবে আমি বলে রাখছি, তোমাদের সিলেবাসে ফিল্ড কিন্তু মেনলি এই দুটোই আছে, একটা আর একটা সি। তার ফলে খুব একটা টেনশনের কিছু নেই। তবে আমি এই জেড পি বা জেড টু বিশেষ করে এটাও বলে রাখছি, কারণ এই জিনিসটা না ইউজ করবো আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, এবং ইন্টারভিউতে এই জেড টু ফিল্ড অনেক জায়গায় দিয়ে না, ছাত্রছাত্রী জানেই না যে জেড টু ফিল্ডের ক্ষেত্রে অনেক কিছু উল্টোপাল্টা হয়, এবং তার ফলে তারা অনায়াসে যেই সমস্ত থিওরেম গুলো জানে সেগুলো সব বলে চলে আসে। কিন্তু ছাত্রছাত্রীরা এটা মানে না জেনে ভুল করে, এবং স্যাররা কি হয় বুঝতে পারে যে ওটা পড়েনি বা জানে না, তার ফলে ইন্টারভিউতে নাম্বার কমে যায়। তো দেখো, আমরা সব চেনা পরিচিতই সেট নেব। ভিটাকে নিলাম আর, আর এফটাকেও নিলাম আর। ভেক্টর স্পেস হচ্ছে কি হচ্ছে না পরে আসছি, আপাতত ভি হচ্ছে আর, আর ফিল্ড হচ্ছে আর। তো দুটোই যখন আর হবে, তার ফলে একটা জিনিসকে বুঝে গেছো যে এইখানে আর কোনো পার্থক্য থাকবে না, সি ডি আলফা বিটার কোনো পার্থক্য থাকবে না, সবই তো আরে। ভিও আর থেকে মানে ভিটাও আর, তাহলে ভি এর এলিমেন্ট গুলো হচ্ছে রিয়েল নাম্বার, ফিল্ডের এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার। তাহলে আমাকে বলো তো যে এটা একটা ভেক্টর স্পেস হবে কি হবে না? হবে হবে স্যার। আচ্ছা, হবের জন্য আগে চেক করতে হবে কি, যে আর যেটা ভি, সেটা প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হয় কিনা। হয়, পাঁচখানা প্রপার্টি স্যাটিসফাই করে গেল, সত্যি তো আর প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ। এবার 6 নম্বর থেকে যে 10 নম্বর প্রপার্টিগুলো স্যাটিসফাই করাবো, সেই স্যাটিসফাই করানোর জন্য একটা জিনিস বুঝবে, সবই না এখানে আর ফিল্ড আর ভি বলে নেই, সবই আরে আছে। তাহলে এটাও আরে এটাও আরে, তার ফলে গুণফল আরে থাকবে। এইগুলো যদি সব আরে থাকে, তাহলে ফলে কি এটা কি হয়ে যাবে? নর্মাল প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, এই সমস্ত জিনিসপত্রগুলো হয়ে যাবে। ওয়ানের সঙ্গে রিয়াল নাম্বার গুণ করো, ওটাই হবে। তার ফলে আর সবসময় ওভার আর কি হবে?
ভেক্টর স্পেস, তাহলে আর ইজ এ ভেক্টর স্পেস। এগুলো কিন্তু এক্সাম্পল, সব কাজে লাগবে, এগুলো ভুললে চলবে না। ওভার ফিল্ড কি, আর এই ওভার আর এটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ ফিল্ড না বলে দিলে কিন্তু সেটা ভেক্টর স্পেসকে সম্পূর্ণ করে না। ভেক্টর স্পেসের ডেফিনেশনে কিন্তু ফিল্ড ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল, এটা ছাড়া হবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ভি আবার আর নিলাম, কিন্তু ফিল্ডটাকে এবার সি দিয়ে দিলাম। ঠিক আছে, বলো। আর প্লাস তো কমিউটেটিভ গ্রুপ, প্রথম পাঁচখানা কন্ডিশন তো স্যাটিসফাই করে যাচ্ছে। বাকি যে কন্ডিশন গুলো আছে 6 থেকে 10, করবে কি করবে না? করবে না। করবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, হ্যাঁ, তারপর তোমার কথাটা শুনছি। ভেক্টর স্পেস না হওয়ার জন্য না, ধরো হচ্ছে বা হচ্ছে না, যদি বলো স্যার হচ্ছে কি হচ্ছে না, তার জন্য আমি এখন এসএসসির পরীক্ষাতে আমি 10খানা কন্ডিশন চেক করতে বসবো, তাহলে তো স্যার আমার চাকরি পাওয়া সম্ভব না। ঠিক ঠিক কথা। তো আমি তোমাদের বলবো, ভেক্টর স্পেস হচ্ছে কি হচ্ছে না তার জন্য 10টা প্রপার্টি না, এই 1, এই 6 আর থিটা আছে কিনা চেক করবে, ব্যাস। বাকি সবগুলো হয়ে যাবে অটোমেটিক, আমি বলে দিচ্ছি 99.9% কেসে এগুলো হয়ে যাবে। খুব রেয়ার কেসে আছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই। বাকি এই 3টে প্রপার্টি মোটামুটি চেক করবে, তাহলেই ভেক্টর স্পেস হচ্ছে কি হচ্ছে না বোঝা যাবে। কে বলতে পারে? আর প্লাস কমিউটেটিভ গ্রুপ, তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, দুটো রিয়াল নাম্বারের যোগফল রিয়াল থাকে। 6 নম্বর কন্ডিশনটা আমাকে বলো না কি হবে। একটা এলিমেন্ট নিচ্ছি ফিল্ড থেকে, ফিল্ড এখানে কি, সি, সি মানে কমপ্লেক্স, একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও তো, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও। a+ib। এ প্লাস আই, এর উদাহরণ নাও, আরো ভালো দেখে নাও। 1+i। ধরো 1+i, হ্যাঁ এ প্লাস আই বি নিলেও হবে, কোনো অসুবিধা নেই, 1+i। আচ্ছা, 1+i ফিল্ডে আছে, ফিল্ড মানে কিন্তু এখানে সি, কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স থেকে নিলাম। আর একটা আলফা নাও ভি থেকে, ভি মানে হচ্ছে রিয়াল নাম্বার। এবার আমরা 6 নম্বর কন্ডিশনে কি জানি গো, সি আর আলফা গুণফল ভিতে থাকতে হবে, তাহলে সি আর আলফা গুণ করি, আমরা যে সি নিয়েছি আর আলফা নিয়েছি, আমাদের সি আর আলফা, আমাদের সি কত 1+i, আর আমাদের আলফা কত 2, গুণ করো তো, টু ভিতে প্লাস থাকবে না। 2i। আমাদের কোথায় থাকতো তো, ভিতে, ভিতে মানে আরে থাকতো, তো আরে আছে না। না। তাহলে এই যে 6 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করলো না বলে, মনে রাখবে আর ইজ নট এ, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, ভেক্টর স্পেস ওভার সি। তাহলে রিয়াল নাম্বার সবসময় কার উপর ভেক্টর স্পেস হয়? রিয়েল নাম্বারের উপরে। রিয়াল নাম্বারের উপর। ওভার সি এর উপর হবে? একদম না, না। চোখ বন্ধ করে বলবে না। ক্লিয়ার, পরিষ্কার? 3 নম্বর, কমপ্লেক্স নাম্বার। ভিটাকে নিলাম সি আর ফিল্ডটাকে আর, কে বলতে পারে হবে কি হবে না ভেক্টর স্পেস? হবে স্যার। হবে। হুম, সি প্লাস কমিউটেটিভ গ্রুপ, সি প্লাস হ্যাঁ। কমিউটেটিভ গ্রুপ। হ্যাঁ। এবার যদি তুমি ফিল্ড আর থেকে নিয়ে নাও, একটা জিনিস জানো যে রিয়াল নাম্বার থেকে ফিল্ড কে নিচ্ছ, ফিল্ড হচ্ছে রিয়াল নাম্বার, তাহলে রিয়াল নাম্বার থেকে এলিমেন্ট নিচ্ছ, তার সঙ্গে তুমি কমপ্লেক্স নাম্বার গুণ করছো, তাহলে রিয়ালের সঙ্গে কমপ্লেক্স গুণ করলে কি হবে, কমপ্লেক্স না রিয়াল? রিয়াল। কমপ্লেক্স। কমপ্লেক্স। রিয়াল হলো মানে কমপ্লেক্স, রিয়াল মানেও কমপ্লেক্স, রিয়ালের সঙ্গে কমপ্লেক্স গুণ করলাম, কমপ্লেক্স। এবার তুমি যদি বলো স্যার রিয়াল হচ্ছে, রিয়াল হলে তো কোনো অসুবিধা নেই, রিয়াল ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স, তো তাহলে রিয়াল হওয়া মানে ওয়ান টাইপ অফ কমপ্লেক্সই হওয়া। তাহলে তার ফলে 6 নম্বর প্রপার্টি স্যাটিসফাই করবে এবং বাকি সব প্রপার্টি স্যাটিসফাই করবে, চিন্তার কিছু নেই। এবং দেখবে সি ওভার আর কি হয়, একটা ভেক্টর স্পেস হয়। আর ওভার সি হয় না, কিন্তু সি ওভার আর হয়, হ্যাঁ এটা মনে রাখবে, সি ওভার আর একটা ভেক্টর স্পেস। 4 নম্বর, দেখি এটা পারো কিনা এবার। ভি হচ্ছে সি কমপ্লেক্স, আর ফিল্ডটাকে এবার কমপ্লেক্স নাম, দুটোই কমপ্লেক্স, তো দুটোই যখন কমপ্লেক্স হয়ে যাবে, কে বলতে পারে তখন কি হবে? হবে। হবে, কোনো সমস্যা হবে না, সব প্রপার্টি স্যাটিসফাই করবে, তখন সি ইজ এ ভেক্টর স্পেস ওভার সি। তাহলে কি শিখলাম আমরা? আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই 2 নম্বর প্রপার্টিটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং আমি দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রীরা এটা ভুল করে, তোমরা করো না আবার। অধিকাংশ ছাত্রছাত্রীরা এটা কিন্তু ভুল করে। তারা কি করে, তারা, হ্যাঁ, মানে ফিল্ডকে, মানে সরি, যখন আর নেব তখন আর ওভার আর সেটা ভেক্টর স্পেস, কিন্তু আর ওভার সি সেটা কিন্তু ভেক্টর স্পেস না।
সেটাকে কিন্তু ভুল বলে, বলে না স্যার হবে। তাহলে আর ওভার সি কিন্তু কোনদিন ভেক্টর স্পেস না। ইভেন আর কেন, আর জাতীয়, মানে আমি এখন আরো উদাহরণ দিচ্ছি, আর এর ওপর যে কোনো ধরনের সেট যদি নিই, আর এর উপর ম্যাট্রিক্সের সেট নিই, আর এর উপর আর এন নিই, আর টু নিই, এই সমস্ত সেটগুলো কোনোদিনই কমপ্লেক্সের উপর কোনোদিন এরা ভেক্টর স্পেস হতে পারে না। কারণ কমপ্লেক্স ফিল্ড হয়ে গেলে আর এর আর জাতীয় বা আর, হ্যাঁ, আর থেকে যেই সমস্ত সেটগুলো তৈরি হয় তারা কিন্তু কোনোদিনই ভেক্টর স্পেস হতে পারে না। ওকে, আচ্ছা, দেখো 5 নম্বর, এক্সাম্পল 5। এই ছোট ছোট জিনিসগুলো আমি হাইলাইট করি কারণ এগুলো থেকেই কিন্তু বেশি কোশ্চিন আসে এবং ছাত্রছাত্রীরা ভুল করে। ধরো আমি একটা সেট নিলাম R2। R2 মানে বুঝতে পেরেছো কি সেট? টু ডাইমেনশন। আর ক্রস আর। আর ফিল্ডটাকে নিলাম আর। আচ্ছা, আমি এর আগেও বললাম আমি কিন্তু এত প্রপার্টি চেক করব না, 10খানা হলেও আমি কি বলেছি, মেন মেন কোনটা প্রপার্টি, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। মেন মেন প্রপার্টি বলো। 1, 3 যদি চেক করতে চাও করতে পারো, আর 6, এই হচ্ছে মেন মেন। তাহলে আমাকে বলো না, ভেক্টর স্পেসটা যদি R2 হয়, তাহলে এইবার আমি, হ্যাঁ জানো কি হবে, এটা R2 হবে, ভেক্টর স্পেস হবে। হ্যাঁ হবে। যারা জানে তারা বলছে হবে, আর যারা জানে না তারা কিন্তু চুপচাপ বসে আছে। তাহলে চুপচাপ বসে থাকলে হবে না, আমাদের ভেরিফাই করতে হবে। এবং যে বলেছে, কে বললো, অঙ্কিতা বললো নাকি হবে, সঠিক বললো, একদম কারেক্ট বললো। তো দেখো অঙ্কিতা কেন বললো যে R2 ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, কারণ ও জানে। ও কি করে জানে? ও কি করে জানে? ও সন্দীপনও বললে, সন্দীপনও বলছে যে স্যার হবে। তো দেখো, আমি আলফা নিব, এবার কোথা থেকে নিব কে বলতে পারে? আর স্কোয়ার থেকে। R2 একটা থেকে, অর্ডার আর পেয়ার হবে। R2 থেকে, বা ভি থেকে, ভি মানে R2, তাহলে R2 থেকে যখন আলফা নিব না, তখন এটা একটা পেয়ার আকারে হবে। ঠিক বলেছে, X1 Y1। R2 থেকে, ভেরি গুড, এই তো ভি মানে R2 কিন্তু। আর বিটা নেব, বুঝতে পেরেছো, ভেক্টর গুলো কিন্তু আলফা বিটা। কে বলতে পারে বিটা কিরকম তাহলে নেব? X2Y2। ওটাও R2 থেকে নিলাম। তাহলে এইবার তোমরাই বলো যে ফার্স্ট যে কন্ডিশনটা সেটা কি ছিল, আলফা প্লাস বিটা কোথায় থাকতে হবে? আর আর টু এর মধ্যে থাকতে হবে। ভিতে মানে R2 তে থাকতে হবে। তাই আলফা আর বিটা যোগ করো না, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট গুলো যোগ করলে X1 আর X2 যোগ হয়ে গেল, আর Y1 আর Y2 যোগ হয়ে গেল। সিম্পল সিম্পল হিসাব যে X1 Y1 X2 Y2 এগুলো সব আরেই আছে, কারণ R2 তে থাকে মানে আর প্লাস আর, তাহলে এদের যোগফলও আরে থাকবে। তারপরে X1 প্লাস X2 আরে, Y1 প্লাস Y2 আরে, তারপরে এই কমা দিয়ে লিখলে বা পিয়ার আকারে লিখলে সেটা R2 তে থাকবে। তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে গেল। নেক্সট আমি যদি কাউকে বলি থিটা আছে কিনা, জানো থিটা কত? 0 0। 0 0। 0 0, ইয়েস, 0 0। তাহলে দেয়ার এক্সিস্ট, বা আমি যদি এরকম একটা আলফা নিয়ে নিই, যে কোনো একটা আলফা নিয়ে নাও, ধরো X1 Y1 R2 থেকে, তাহলে সবার থিটা যে 0 হবে সেটা না। তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট এ নাল ভেক্টর, সেটাকে আমরা থিটা লিখছি, কিন্তু থিটা R2 তে থাকতে হবে। R2 তে থাকার ফলে সেটা শুধু 0 হবে না, 0,0। এবং যদি বলো স্যার থিটার কাজ কি, থিটার কাজ হচ্ছে যে কোনো আলফার সঙ্গে থিটাকে যোগ করো, করে দেখো X1 Y1 এর সঙ্গে 0 0 যোগ করে দেখো, ওই X1 Y1ও হবে। তাই না? বুঝতে পারা গেছে? আর 6 নম্বর প্রপার্টিটা চেক করো, বাকি আর দরকার নেই। সি, ফিল্ড থেকে নিলাম, ফিল্ড মানে কি এখানে আর আর থেকে নিলাম। আর আলফা নিলাম হচ্ছে X1 Y1, কোথা থেকে নিলাম? আর2। R2 থেকে নিলাম। তাহলে তোমরাই ঝটপট করে বলো, সি আর আলফা যদি গুণ করি, তাহলে সি তার সাথে X1 Y1, জানো এভাবে গুণ করলে কি করতে হয়? CX1, CY1। ভেরি গুড, CX1, CY1। তাহলে সি তো আরে আছে, X1ও আরে আছে, তার ফলে তাদের গুণফল আরে থাকবে। সি আরে, Y1 আরে, তাদের গুণফলে আরে, তাহলে আর, তার মানে আর প্লাস আরে থাকবে। তার মানে আলটিমেটলি সি আলফা হয়তো ভিতেই থাকবে, R2 তেই থাকবে। এবং অ্যাজ এ রেজাল্ট R2টা সবসময় আর এর উপর ভেক্টর স্পেস হয়, মনে থাকবে। ক্লিয়ার? পরিষ্কার? 6 নম্বর R2, হ্যাঁ, আবার নিচ্ছি ভিটাকে, কিন্তু ফিল্ডটাকে এবার আর না নিয়ে সি নিয়ে নিচ্ছি। বলো সমস্যা কিছু আছে না হবে? হবে না। হবে না? না বলছো R2 ইজ নট? কেন, কি সমস্যা করবে আবার বলো? ওভার সিতে কি হবে কমপ্লেক্স থাকলে? 6 নম্বর প্রপার্টি, 6 নম্বর মানে বুঝতে পেরেছো, একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, যেটা ইচ্ছা, বা স্মল সি নিয়ে নিচ্ছে সি থেকে।
সি থেকে, আর একটা আলফা নিয়ে নাও, ধরো এক্স ওয়াই R2 থেকে। তাহলে এক্স রিয়ালে, ওয়াই রিয়ালে, কিন্তু সি কিন্তু কমপ্লেক্সে। তাহলে তোমাদেরকে যদি বলি যে সি আলফা, তাহলে সি আলফা মানে সি আর তার সাথে এক্স কমা ওয়াই আলফা, তাহলে সেখানে গুণ করলে হলো সি এক্স আর সি ওয়াই। তুমি কি গ্যারেন্টি দিতে পারবে যে সি যদি কমপ্লেক্স হয় আর এক্স যদি রিয়াল হয়, তাহলে কমপ্লেক্সের সঙ্গে রিয়াল গুণ করে রিয়াল হবে? না। তাহলে না। এটা কি, ক্রস সি। হ্যাঁ, আর ক্রস আর কি থাকবে গ্যারেন্টি? না। না। নাও থাকতে পারে। তার ফলে সি ফিল্ডে আলফা ভিতে, কিন্তু সি আলফা R2 মানে ভিতে নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? এই কমপ্লেক্স হলে কিন্তু একই কেস। দেখো এই যে যেরকম ভাবে 2 নম্বরটা হলো, সেরকম ভাবে 6 নম্বরটা। মনে রাখবে, আর জাতীয় যে কোনো ভেক্টর স্পেস বা সেট যদি থাকে, আর জাতীয়, এই যে R2 হোক, আর হোক, RN হোক, ইভেন ফিল্ড কমপ্লেক্স হয়ে গেলে কিন্তু সমস্যা আছে, ভেক্টর স্পেস হয় না। ফিল্ড রিয়াল হলে সবসময় ভেক্টর স্পেস, কিন্তু ফিল্ড যদি কমপ্লেক্স হয়ে যায় তাহলে কোনোদিন ভেক্টর স্পেস হবে না। ইভেন একই রেজাল্ট হিসেবে যদি আমি RN নিয়ে নিই, আমি যদি বলি ভিটা RN, তাহলে RN মানে কি, কভার করে কোঅর্ডিনেটটা, কভার কটা কোঅর্ডিনেট হবে, আলফাটা হয়, আলফাটা তার X1 তো X2 X3 এইভাবে থাকবে। যাই হোক, তাহলে ভি যদি RN হয়ে যায়, তাহলে RN কি হবে, একটা ভেক্টর স্পেস ওভার কার উপর হবে, আর এর উপর। আর এর উপর, আর এর উপর হবে, কিন্তু সি এর উপর হবে না, মনে রাখবে। তাহলে RN ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। ঠিক আছে? 8 নম্বর, RN ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, কিন্তু RN ইচ্ছা করেই সব আলাদা করে লিখিয়ে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে যখন রিভিশন দেবে। আর ফিল্ডটাকে যখন কমপ্লেক্স দিয়ে দিব, তখন মনে রাখতে হবে যে RN ইজ নট এ ভেক্টর স্পেস, হ্যাঁ, না, ওভার সি। কারো কোনো কোশ্চিন? 9 নম্বর, আমি একটা নতুন সেট দিচ্ছি, ভি। হয়তো অনেকে জানো সেটটা, R2 × 2, বলতে পারবে কি ধরনের সেট? বলো, সকলে জানা উচিত। দ্য সেট অফ 2 × 2 দেওয়া মানে কি, এগুলো কি ধরনের সেট? ম্যাট্রিক্স। ম্যাট্রিসেস। ম্যাট্রিক্সের। তাহলে আর দেওয়া মানে রিয়াল, 2 × 2 মানে 2 × 2, তাহলে দ্য সেট অফ অল 2 × 2 রিয়াল ম্যাট্রিসেস। যত 2 × 2 রিয়াল ম্যাট্রিসেস আছে, তার মানে এলিমেন্ট গুলো সব রিয়ালে থাকবে। আর যদি এখানে আর না দিয়ে C 2 × 2 দিতাম, কমপ্লেক্স ম্যাট্রিক্স। তাহলে কমপ্লেক্সের ম্যাট্রিক্স, যেরকম দেবো সেরকম। আর ফিল্ডটাকে নিলাম আর, বলো ভেক্টর স্পেস হবে কি হবে না? হবে স্যার। কারণ ম্যাট্রিক্সের সেটটা কিন্তু প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হয়। তাহলে শুধুমাত্র চেক করতে হবে জিরো ম্যাট্রিক্স, ওটা তো হচ্ছে খালি 6 নম্বর থেকে 10 নম্বর, তো আমি বলেছি এতগুলো চেক করতে হবে না, শুধু 6 এটা চেক করলে হয়। যেমন দুটো ম্যাট্রিক্স যদি নিই, একটা A1 B1 C1 D1, 2 × 2 নিচ্ছি ইচ্ছা করেই, আরেকটা বি। আচ্ছা, এটা তাহলে R2 × 2 তে আছে, R2 × 2 তে আছে মানে A1 B1 C1 D1 এখানে কোথায় আছে জানো, আরে। আর ধরো বি এরকম দিলাম কমা দিয়ে, একই রকম ভাবে A2 B2 C2 D2, সেটাও R2 × 2 তে আছে। তাহলে সেখান থেকে দেন A+B কত হবে? খুবই সোজা, ম্যাট্রিক্সের যোগ A1 বিয়োগ সকলে + জানো। A2। ম্যাট্রিক্সটা কিন্তু A1 আমি + বেশি, A2 হ্যাঁ, বেশি পড়াবো না, কারণ ম্যাট্রিক্সের কিন্তু সব প্রপার্টি জানো, খালি আমি র্যাঙ্ক ট্যাঙ্ক গুলো যেগুলো অজানা বা যেগুলো অনার্সের জিনিস সেগুলো কিন্তু আমি করাবো খালি, হ্যাঁ। আর কিছু অঙ্ক করাবো ইনভার্স থেকে বা ক্যানে হ্যামিল্টন এগুলো। যাই হোক, তাহলে A+B R2 × 2 তে আছে। এবার জিরো ম্যাট্রিক্স মানে জিরো ভেক্টর কে বলতে পারে? 0 0 0 0। নাল দেখো, ম্যাট্রিক্স। হ্যাঁ, নাল ওটাকে O2 লেখা হয়, 2 হচ্ছে তার অর্ডার, তাহলে এটা হচ্ছে R2 × 2 তে আছে, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে ইজ এ কি, নাল ভেক্টর। আর যেটা 6 নম্বর, বলো, সি নিয়ে নাও একটা, খুবই সোজা জিনিস, একটা সি নিয়ে নাও। ফিল্ড কি, আর, আর। আর এ নিয়ে নাও একটা ম্যাট্রিক্স, মানে ভি থেকে, ভি মানে কি, ভি থেকে নেওয়া মানে কি ক্যাপিটাল। এবার যদি বলো স্যার ভি থেকে নিচ্ছেন, আলফা বিটা কেন নিচ্ছেন না, তো যেরকম সেট সেই অনুসারে নেবো। এটা ম্যাট্রিক্সের সেট বলে আমরা ক্যাপিটাল লেটারে নিচ্ছি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে ম্যাট্রিক্সের সেটগুলো কিন্তু আমরা ওইভাবে নিই, A1 B1 C1 D1। তাহলে আমি যদি তোমাদের এবার বলি যে সি আর আলফা গুণ করো, তাহলে ম্যাট্রিক্সের সঙ্গে একটা স্কেলার গুণ করা মানে কি কি হয় তাহলে? সি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সই পাবো। তাহলে CA1 CV1। CB1, তাই না? এরকমই তো গুণ হয়, স্কেলার গুলো সব জায়গায় গুণ হয়ে যাবে।
C1 আর CD1, তার মানে আলটিমেটলি ম্যাট্রিক্সই হচ্ছে, অর্ডার 2x2ই হচ্ছে, আর এগুলো সব রিয়ালেই থাকছে। কেন রিয়ালে থাকছে? কারণ A1 B1 C1 D1 সব রিয়াল, সিও রিয়াল, তাহলে গুণফল রিয়ালে থাকবে, তার ফলে এটা R2x2 তে থাকবে। কিন্তু আমি যদি বলতাম যে আচ্ছা ফিল্ডটাকে সি নিয়ে নাও, কমপ্লেক্স, কে বলতে পারে কি হতো তাহলে? রিয়ালের ম্যাট্রিক্স, ফিল্ড হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স ভেক্টর স্পেস হতো না। কেন হতো না? কি সমস্যা হতো জানো? কমপ্লেক্স ম্যাট্রিক্স ছিল। এই ক্লোজার যে প্রপার্টি এই ইলেভেন যে হ্যাঁ, ক্লোজার না, টুয়েলভ ক্লোজার না, এটা এক্সটার্নাল, এক্সটার্নাল, ক্লোজার না। এই যে সি যখনই তুমি কমপ্লেক্স থেকে নেবে আর এ যখনই তুমি রিয়াল থেকে নেবে এগুলো, তখন কমপ্লেক্সের সঙ্গে রিয়ালের গুণ করলে এখানে কি আসবে? কমপ্লেক্স চলে কমপ্লেক্স। তো আসবে। কমপ্লেক্স কমপ্লেক্স আসবে। ম্যাট্রিক্স হয়ে যাবে। এবং আমি আর প্রথমেই রিয়াল কিন্তু বলে ম্যাট্রিক্স দিয়েছি, থাকবে আমি না। প্রথমেই বলে দিয়েছি, ম্যাট্রিক্স হোক, আরএন হোক, যারই জিনিস হোক, রিয়াল যখন নেব, রিয়াল, তার উপর কিন্তু ফিল্ড কমপ্লেক্স হলে সেটা ভেক্টর স্পেস হতে পারে না। বুঝতে পেরেছো? তার ফলে দেন R2x2 ইজ এ ভেক্টর স্পেস কার উপর? ওভার, ইটস নট এ ভেক্টর স্পেস। ও এটা তো লিখিনি, তাহলে এক কাজ করি, আচ্ছা একবারই বলে দিই, ইজ এ ভেক্টর স্পেস ওভার আর বাট নট ওভার সি, চলবে? একবারে বলে দিলাম, ওকে, ক্লিয়ার? পরিষ্কার কি পরিষ্কার হচ্ছে না? এবং শুধু 2x2 বলে না, 2x2 বলে না, যদি আমি 2x2 এর জায়গায় M×n নিই, মানে 2x2 তো তোমাদের উদাহরণ বা বোঝানোর জন্য করলাম, আমি যদি আর M×n নিই, তার মানে M×n ম্যাট্রিক্স ইজ এ ভেক্টর স্পেস ওভার কি হবে? আর আর হবে, নট ওভার সি, সি এর উপর হবে না, আর লিখলাম না, ঠিক আছে? ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। আর যদি আমি এরকম নিই সি, এটা একটা ভেক্টর স্পেস হবে ওভার সি। বোথ আর এন্ড সি। কমপ্লেক্স হলে দুটোর উপরই হবে, কারণ কমপ্লেক্সের সঙ্গে তুমি রিয়াল গুণ করো, কমপ্লেক্স, এটা কোনো সমস্যা নেই, তো তোমাকে তো আলটিমেটলি কমপ্লেক্সে থাকতে হবে, সেটা সব হবে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, কাউকে যদি আমি বলি হঠাৎ করে ধরো যে R2x3 নিলাম, তাহলে কেউ বলতে পারবে যে R2x3 তে ম্যাট্রিক্স গুলো কিরকম দেখতে হবে? বলো, দুটো রো, তিনটে কলাম। তিনটে কলাম, ভেরি গুড। তাহলে নাল ম্যাট্রিক্স, নাল ভেক্টর কিরকম হবে? জাস্ট জিজ্ঞেস করছি এমনি। তাহলে ফর দ্য ভেক্টর স্পেস, হ্যাঁ, এমনি অনেকের অসুবিধা হয় বলে বলছি, ফর দ্য ভেক্টর স্পেস R2x3 ধরো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দ্য নাল ভেক্টর থিটা, দুটো রো, তার মানে এরকম ঠিক করলাম। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এরকম ভাবে 2x2 নি, 2x3 নি, 3x2 নি, যা ইচ্ছা নি, সব এরকমই হবে। ক্লিয়ার? পরিষ্কার কি পরিষ্কার হলো না? এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, 13 নম্বর, দেখো বুঝতে পারো কিনা, বোঝাটা আশা করি উচিত। ধরো ভি একটা সেট, দ্য সেট অফ অল পলিনোমিয়ালস। পলিনোমিয়াল মানে জানো তো? ক্লাসিক্যাল অ্যালজেব্রা তো অলরেডি সব বলে দিয়েছি, তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা আমি পড়িয়ে দিয়েছি না? হ্যাঁ, তাহলে হ্যাঁ। দ্য সেট অফ অল পলিনোমিয়ালস, পলিনোমিয়াল দেখতে এরকম হয় জানো, অফ ডিগ্রি এন, এন, হ্যাঁ, কেউ বলতে পারবে ডিগ্রি এন কিরকম দেখতে হবে পলিনোমিয়াল গুলো, বলো? একটা স্টাইল মেনটেন করবে, ইয়েস। ধরো এফ এক্স নিলাম, তাহলে এফ এক্স কে A0 x⁴n, প্লাস A1 x⁻⁻1 ভেরি গুড, ডট ডট করে চলতে চলতে, এ এন ঠিক আছে, ওকে। হ্যাঁ, খালি বলতে হবে কিন্তু A0, নট ইকুয়াল টু 0। হ্যাঁ, নাহলে কিন্তু ডিগ্রি এন হবে না, ডিগ্রি এন হবে না। তাহলে এরকম একটা এফ এক্স ধরলাম, তাহলে কি আমি বলতে পারি এফ এক্স ভিতে আছে? আচ্ছা, আর একটা কাজ করি, আমি একটা ফিল্ড নিয়ে নিই, একটা ফিল্ড দরকার। তো আমাকে কেউ বলবে যে ফিল্ডটা আমি যদি সি নিয়ে নিই, প্রথমেই যদি সি নিয়ে নিই, দ্য সেট অফ অল, একটা কাজ করি, হ্যাঁ, অল রিয়াল পলিনোমিয়ালস। তো রিয়াল পলিনোমিয়াল সি নিলে সঙ্গে সঙ্গে বাদ, আমি আগেই বলে দিয়েছি, সি জিজ্ঞেস নিলে হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সি নিলে ভেক্টর স্পেস হবে না, গ্যারেন্টি। কারণ যখনই তুমি এলিমেন্ট গুলো রিয়াল নেবে,
আর তুমি ফিল্ডটা কমপ্লেক্স নেবে তখন কিন্তু একদম ওই ক্লোজার প্রপার্টি, না 6 নম্বর প্রপার্টি যেটা ক্লোজার বলা হয় না, দ্য সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস, হ্যাঁ, সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন, ঠিক আছে। তো এইবার তাহলে ফিল্ড কিন্তু আমি আর নিলাম, প্রথমে বলে দিলাম। তাহলে এবার বলো তো যে এই যে সেটটা নিলাম, যেই সেটে সমস্ত পলিনোমিয়াল গুলো আছে যাদের ডিগ্রি এন, যেমন এফ এক্স, আরেকটা ধরো পলিনোমিয়াল নিলাম জি এক্স, জি এক্স ধরো এরকম দেখতে, বি জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে বি এন মাইনাস ওয়ান এক্স প্লাস বি এন, যেখানে বি জিরো নন জিরো, তাহলেই ডিগ্রিটা এন হবে। তাহলে জি এক্সটাও ভিতে থাকবে। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে ভি কি একটা ভেক্টর স্পেস হবে কি হবে না? হবে স্যার, হবে। হবে। তার মানে এফ এক্স যদি এন ডিগ্রি হয় আর জি এক্স যদি এন ডিগ্রি হয়, তাহলে এফ এক্স আর জি এক্স এর যোগফল এন ডিগ্রি হবে। হ্যাঁ। হ্যাঁ, এন ডিগ্রি হবে। আমি একটা এক্সাম্পল দেবো। স্যার এ জিরো আর বি জিরো যদি অপোজিট সাইন হয়ে যায়, বি ম্যাগনিটিউড জিরো সেম হয়, ইকুয়ালস টু তাহলে তার হবে। মাইনাস এ জিরো হ্যাঁ, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, নাও এন ডিগ্রি পলিনোমিয়াল, আর আরেকটা জি এক্স দিলাম, এটাও এন ডিগ্রি। তো তোমাদের বেশিরভাগ যারা বললে তাদের কথা অনুসারে যে এফ এক্স যদি এন ডিগ্রি হয় আর জি এক্স যদি এন ডিগ্রি হয়, তাহলে এফ এক্স প্লাস জি এক্স এন ডিগ্রি হবে, তাই তো? এ জিরো আর বি জিরো সামটা জিরো না? আমার তো তা মনে হলো না, এ তো এন ডিগ্রি হলো না। হ্যাঁ, তাহলে এফ, অ্যাটমোস্ট এন ডিগ্রি হতে পারে। না না, আমি যেটা বলেছি আগে সেটা বলতে হবে, ঘুরিয়ে দিলে হবে না। আমি বললাম যে ভি হচ্ছে সেই সমস্ত পলিনোমিয়াল যাদের ডিগ্রি এন। তো তোমরা বলে স্যার এফ এক্স একটা পলিনোমিয়াল নিন যার ডিগ্রি এন, দিলাম জি এক্স একটা পলিনোমিয়াল যার ডিগ্রি এন, তাহলে তাদের যোগফল কি ডিগ্রি এন হবে গ্যারেন্টি? এই তো এন ডিগ্রি পলিনোমিয়াল এন ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে তাদের যোগফল তো এন ডিগ্রি থাকছে না। কি করে বলতে পারো তাদের ডিগ্রি এন থাকবে? তাহলে কি বলতে পারি, এফ এক্স আর জি এক্স যোগফল কোথায় আছে? থাকছে এন ডিগ্রি। না। তাহলে ভি কি ভেক্টর স্পেস হবে? ক্লোজার। হবে না। ক্লোজার, ক্লোজার প্রপার্টি হচ্ছে না। ভি ইজ নট এ ভেক্টর স্পেস ওভার আর। অনেক সময় চালাকি করে দেয়, বলে দিবে ডিগ্রি এন, তাহলে ডিগ্রি এন হলে হবে না। তো কি করতে হবে, একটু চালাকি করতে হবে। কিরকম চালাকি বলো, অনেকে জানো। আমি নতুন একটা সেট ধরছি, সেটটাকে নাম দিয়েছি পিএনআর। ডিগ্রি লেস দেন ইকুয়াল। একদম, দ্য সেট অফ অল, আর দিয়েছি মানে রিয়াল, হ্যাঁ, পলিনোমিয়ালস, যত রিয়াল পলিনোমিয়ালস আছে অফ ডিগ্রি অ্যাটমোস্ট এন। বুঝতে পেরেছো? ডিগ্রি অ্যাটমোস্ট এন মানে এন বা এন এর থেকে কম। এন বা এন এর থেকে কম। এন এর থেকে কম হলেও হবে, মানে শুধু যদি তুমি যাও যে লেস দেন এন তাও হবে, লেস দেন ইকুয়াল টু দিলেও হবে, লেস দেন দিলেও হবে, দুটোই ঠিক। হ্যাঁ, লেস দেন দিলেও কোনো সমস্যা নেই। কম কিন্তু ইকুয়াল টু যদি শুধু দাও তাহলে হবে না, হয় তোমাকে লেস দেন দিতে হবে, না লেস দেন ইকুয়াল টু দিতে হবে। আর তুমি যদি এক্স্যাক্টলি ইকুয়াল দাও, তাহলে বুঝতে পারলে দুটো ইকুয়াল ডিগ্রি এন ডিগ্রি, অথচ তাদের যোগফলের ডিগ্রি কমে গেল। তাহলে অ্যাটমোস্ট এন দিতে পারো, আর ফিল্ডটাকে নিয়ে নাও আর। এইবার আর কোনো সমস্যা হবে না, যেটা এর আগের বার তোমরা ভুল করে বলেছিলে, জানোই তোমরা, তো ভুল হয়ে গেছিল। এইবার কোনো সমস্যা হবে না, তার ফলে কি হবে জানো এবার? পিএনআর কি হয়ে যাবে? ইজ এ তখন ভেক্টর ভেক্টর স্পেস হবে। ওভার আর, না ওভার সি। ওভার সি কিন্তু কোনোদিন হবে না, কেন বলো তো ওভার সি হবে না? ওভার আর। হ্যাঁ, কারণ আবার ওই 6 নম্বর প্রপার্টিতে গন্ডগোল হবে ওভার সি নিলে। কিন্তু যদি পিএনসি নি, ধরো পিএনসি, মানে সি মানে কমপ্লেক্স, তখন কি হবে? হ্যাঁ, তখন আর আর সি আর দুটোর উপরই হবে। তখন আর আর সি দুটোর উপরই হবে একদম। তাহলে পিএনসি, পিএনসি মানে বুঝতে পেরেছো, দ্য সেট অফ অল কমপ্লেক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট এন ইজ এ ভেক্টর স্পেস ওভার বোথ আর অ্যান্ড সি। কিন্তু যদি রিয়াল থেকে নাও তাহলে শুধু আর এর উপরই হবে, সি এর উপর হবে না। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি ভেক্টর স্পেসের কিছু উদাহরণ দিলাম। এবার ভেক্টর স্পেসের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো একটু বলে দিই। এগুলো যদি জেনে যাও তাহলে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, ওকে। ধরো
ভি একটা ভেক্টর স্পেস। ওকে, ওভার এ ফিল্ড এফ। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, আমি একটু ফোন এসছে, একটু দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। ধরো এরকম একটা ফিল্ড নিলাম এফ, ঠিক আছে। দেন এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রপার্টিগুলো যেরকম ভাবে দেখবে যে রিং ফিল্ডের এগুলো প্রমাণ করিয়েছিলাম, সেরকম ভেক্টর স্পেসেও করা যায়। যেরকম ধরো জিরো, হ্যাঁ জিরো মানে কার, কোন জিরো জানো? এটা কার জিরো, ফিল্ডের না ভেক্টর স্পেসের, কে বলতে পারে? ফিল্ডের। ফিল্ড ফিল্ডের জিরোর সঙ্গে যদি ভেক্টর স্পেসের যে কোনো এলিমেন্ট গুণ করো না, নাল ভেক্টর। বিশ্বাস হচ্ছে না? ধরো ফিল্ডে জিরো আছে, আর ধরো ফিল্ডটা হচ্ছে আর, আর ভেক্টর স্পেসে ধরো একটা আলফা আছে, ধরো x, y R2 তে আছে। জানো জিরোর সঙ্গে আলফা গুণ করলে কত হবে? জিরো 0, 0 থিটা। থিটা কার নাল ভেক্টর R2। তাহলে এটা শুধুমাত্র উদাহরণ দিলাম, তার মানে মনে রাখবে ফিল্ডের জিরোর সাথে যে কোনো ভেক্টরকে গুণ করো থিটা হবে, এটা হবে। আর এগুলো প্রমাণ করা যায়, ওই যে 0 + 0 = 0, বোথ সাইডে আলফা গুণ করে। তাহলে এগুলোর প্রমাণগুলো করাচ্ছি না, আর নেসেসারি টাইম নষ্ট, যে কোনো বইতে দেখে নিবে। এবং দেখবে রিং ফিল্ডের ক্ষেত্রে এই প্রমাণগুলো আমি 2-3টা করিয়েও ছিলাম। কে বলতে পারে -1 এর সঙ্গে যদি আলফা গুণ করি? মাইনাস আলফা। মাইনাস আলফা। মাইনাস আলফা। ওই একই রকম ভাবে 1 আর মাইনাস আলফা যোগ করলে 0, সেখান থেকে তারপরে আলফা গুণ করব, প্রপার্টিগুলো একদম ভাবে হয়ে যাবে। 3 নম্বর, সি। সি মানে হচ্ছে স্কেলার ফিল্ডের এলিমেন্ট। দেখো আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, বাঁ দিকে কাদেরকে লিখছি? ফিল্ডের ফিল্ডের এলিমেন্ট, ফিল্ডের ফিল্ডের এলিমেন্ট। এলিমেন্ট, সব ফিল্ডে সব সময়। উল্টো করবে না কিন্তু, উল্টো হচ্ছে মডিউল বলে একটা জিনিস আছে যেখানে হয়, ফিল্ডে হয় না। আচ্ছা সি হচ্ছে ফিল্ড, মানে ভেক্টর স্পেস হয় না, সি হচ্ছে ফিল্ডের এলিমেন্ট। আর নাল ভেক্টর হচ্ছে থিটা। কেউ জানো নাল ভেক্টরের সঙ্গে সি কে গুণ করলে? থিটা। থিটা। কিরকম? সি ফিল্ডের এলিমেন্ট যে কোনো, ধরো আর বা যে কোনো একটা কিছু, আর তার সঙ্গে একটা থিটা নিয়ে নাও। বলো সি এর সঙ্গে থিটা গুণ করো। 0, 0। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? এটা যে কোনো ফিল্ডের জন্য। এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো জেনে নাও। এই প্রপার্টিগুলো আমরা নেক্সট দিন ইউজ করবো, আর নেক্সট দিন আমরা কিছু অঙ্ক করবো আর কিছু সাবস্পেস। হ্যাঁ, সাবস্পেস খুব ইম্পর্টেন্ট আছে, সেগুলো যদিও আজকে যে সমস্ত স্পেসগুলো আলোচনা করলাম, সাবস্পেস খুব একটা অসুবিধা হবে না, সাবস্পেসগুলো আলোচনা করবো। আজকে একটু তাড়াতাড়ি আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দিন আমরা লেকচার 2 বাকি জিনিসগুলো করবো। আর লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু বেশি সময় লাগবে না, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ভেক্টর স্পেসের ক্ষেত্রে লিনিয়ার ডিপেন্ডেন্স, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, বেসিস, ডাইমেনশন, এই জিনিসগুলো একটু শিখতে হবে। তারপরে ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক বের করা, যেগুলো তোমরা জানো, বা আবার আমি করাবো সিস্টেম অফ ইকুয়েশন। তবে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, তবে লিনিয়ার ট্রান্সফরমেশন এটা কিন্তু যারা 9-10 দেবে তারা একটু পড়ো, এবং সোজাভাবে পড়াবো, চিন্তা নেই। এটা খুব সোজা জিনিস। কেন জানি না 11-12 সিলেবাসে দিয়েছে, 9-10 কেন দেয়নি জানি না। কোশ্চিন আসে অনেক সময় 9-10, কিন্তু করে রাখা উচিত। আজকে তাহলে এই অবধি থাক। নেক্সট আমরা সোমবার দিন লেকচার 2। ওকে, ঠিক আছে? কারো কোনো সমস্যা হলে আমাকে বলো।